হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশান প্র্যাকটিক্যাল এক্সাম হবে, বিভিন্ন স্কুলে অলরেডি এক্সাম হয়ে গেছে। তো আমি স্টুডেন্টদের থেকে কোশ্চেন বিভিন্ন শুনলাম, সেখান থেকে একটা আমি ফরম্যাট বানিয়ে মানে কোশ্চেন পেপার আমি তোদের সলিউশন আজকে প্রোভাইড করছি, ঠিক আছে? এবং বলে রাখি, যেটা সাজেশানে দিয়েছিলাম সেখান থেকে 4 থেকে 5টা প্রোগ্রাম হুবহু কমন এসেছে। তো যারা সাজেশান দেখেও পরীক্ষা দিতে গেছিলি 100% তোরা কমন পেয়েছিস এবং খুব ইজিলি তোরা প্রবলেমটা সলভ করতে পেরেছিস, কারণ আমাদের দুটো পাইথনের প্রোগ্রাম করতে হতো, রাইট? সেখানে তো 4-5টা কমন আছেই, ঠিক আছে? আর বলে রাখি, এই ভিডিওটা আমি জানি না ইউটিউবে কতক্ষণ থাকবে বা ডিলিট হয়ে যেতে পারে, ওকে? কারণ আমি সলিউশান এখনই পোস্ট করে দিচ্ছি। যাদের এখনও এক্সাম বাকি আছে, তোমরা যদি এই সলিউশান দেখে যাও পরীক্ষায়, অবশ্যই কমন পাবে, 200% কমন পাবে, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে রাইট আ পাইথন প্রোগ্রাম টু জেনারেট দ্য ফলোয়িং প্যাটার্ন। প্যাটার্নে আমি স্টার প্যাটার্ন বলেছিলাম এবং বলেছিলাম এর বদলে নাম্বার দিয়েও থাকতে পারে বা ক্যারেক্টার দিয়েও থাকতে পারে, ঠিক আছে? তো এখানে দুটো প্যাটার্ন দেওয়া আছে। এরকম টাইপের প্যাটার্ন যদি আমাদের সলভ করতে হয়, আমাকে একদম বেসিক থেকে আসতে হবে, মানে সেটা আমাদের নাম্বার প্যাটার্ন তৈরি করতে হবে। যেমন আমি যদি এটাকে নিয়ে একটু কথা বলি, এখানে কটা ক্যারেক্টার আছে? একটা ক্যারেক্টার, আমি 1 লিখলাম। এখানে কটা ক্যারেক্টার আছে? 1 2, আমি এখানে লিখে দেবো 1 2। তার পরের রোতে আয়, 1 2 3, সেরকমভাবে লিখছি 1 2 3। এরপরে দেখ 1 2 3 4, তাহলে 1 2 3 4, অ্যান্ড লাস্টে দেখবি আপ টু 5 অবধি আছে, 1 2 3 4 আর হচ্ছে 5। এই দুটো প্যাটার্নের মধ্যে আমাকে সলভ করতে গেলে সবার প্রথম এইটাকে করে আসতে হবে, কারণ লজিক যেটা হবে আমার এখান থেকেই আসবে। তারপর আমাকে যে কোনো প্যাটার্ন দিক না কেন আমি করতে পারবো। সেম ফরম্যাট তুই যদি খেয়াল করে দেখিস, এই যে একটা প্যাটার্ন আমরা পেয়েছি, এটাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল, সি, ঠিক আছে? দেখ, সেম প্যাটার্ন আছে এদেরটা, স্ট্রাকচারটা খেয়াল করতে হবে, শুধু ভ্যালুটা কিন্তু চেঞ্জ আছে, ওকে? এ দেখ, এটাও হচ্ছে কিনা রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেলই আছে, শুধু স্পেসটা একটু কম আছে বলে পুরোটা ছড়াইনি, ওকে? আমি মুছে দিচ্ছি। আমাদের ফার্স্টের ওই প্যাটার্নটা করতে হবে। দেখ, আমরা সরাসরি লাইভ কোড করব এবং প্রতিটার যে কোডের পিছনে কি লজিক আছে, কেন হলো, সেগুলো আমাদের শিখতে হবে। কোড লিখে এনে আমি বোঝাবো না, কারণ প্র্যাকটিক্যালে তোদেরকে নিজে থেকেই করতে হবে, ওকে? তো দেখ, এই প্যাটার্নটা যদি করতে হয়, ফার্স্টে আমাদের দেখতে হবে কতগুলো রো আছে। তো এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে রো 3, তারপরে রো 4, অ্যান্ড লাস্ট হচ্ছে রো 5। ভালো কথা, যে কোনো প্যাটার্ন পেন্টিং করতে গেলে মনে রাখবি আমাদের নেস্টেড লুপ ইউজ করতে হবে। নেস্টেড লুপ মানে যেখানে দুটো লুপ থাকে, ঠিক আছে? একটা লুপকে বলা হয় আউটার লুপ, যেটা বাইরে থাকে, এবং এটা দিয়ে আমরা রোকে কন্ট্রোল করি। আর 2 হচ্ছে ইনার লুপ। ইনার লুপ কী করে? অ্যাকচুয়াল যে ভ্যালু সেটাকে প্রিন্ট করে, ঠিক আছে? ইনার লুপ লিখে দিলাম এখানে, বোঝা গেল? আউটার লুপ কি করবে? রোকে কন্ট্রোল করবে, ওকে? আর ইনার লুপ কি করবে? কলামকে কন্ট্রোল করবে। রো বোঝাতে আমি আই ভেরিয়েবল বোঝাই, ঠিক আছে? মানে আই দিয়ে ডিনোট করি। আর কলাম বোঝাতে আমি জে দিয়ে ডিনোট করি। তো আই জে আমরা কিন্তু প্রোগ্রামে ইউজ করব। এবারে একটু প্যাটার্নটার দিকে খেয়াল কর। যখন রো 1, মানে শুধু আমি পার্টিকুলার এইটাকে নিয়েই কথা বলছি, রো 1 এবং একটাই ভ্যালু আছে, এবং কলাম 1, কলাম 1, ঠিক আছে? এর পরের এই ধাপটায় চলে আয়। দেখ, 1 2 আছে, রাইট? আমি যদি সেপারেট করি, তাহলে রো 2 এবং এই ফার্স্টেরটা হচ্ছে এই যে এটা হচ্ছে কলাম 1 আর এটা হচ্ছে কলাম 2, ওকে? বুঝতে পারছি। তাহলে রো 2 শেষ ভ্যালু হচ্ছে কলাম 2 দিয়ে শেষ হয়েছে। তারপরেরটায় আয়, তো এটাকেও যদি আমরা সেপারেট করি কলাম অনুযায়ী, দেখতে পাচ্ছি রো 3 শেষ হয়েছে দেখ 3 দিয়েই, এবং প্রতিটা কলাম দেখ, কলাম 1, এটা হচ্ছে কলাম 2, এবং এটা হচ্ছে কলাম 3। এরকম করতে করতে কিন্তু প্যাটার্নটা এগাচ্ছে। তো এটাকে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আমি যদি একদম লাস্টের স্টেপটা নিয়ে নিই, দেখ সেপারেশন করছি, মানে কতগুলো কলাম আছে। প্রথমত দেখছি রো নাম্বার 5, এবং কতগুলো কলাম আছে না, এটা কলাম 1, এটা হচ্ছে কলাম 2,
এটা হচ্ছে কলাম 3, এটা কলাম 4 অ্যান্ড এটা হচ্ছে কলাম 5। তো এখান থেকে যেটা আমাদের বোঝার সেটা হচ্ছে যেটা রো নাম্বার এবং শেষ হচ্ছে যে ভ্যালুটা সেটা হচ্ছে কলাম নাম্বার, অর্থাৎ এখানে 2, এ দেখ 2 দিয়েই শেষ হয়েছে, সি এখানে রো নাম্বার 3, এখানেও 3 দিয়েই শেষ হয়েছে, এই যে কলাম নাম্বারের যেটা। বোঝা গেল? আমি এটাকে পুরো ক্লিন করে দিচ্ছি, ঠিক আছে? তোরা তাহলে বুঝতে পারবি ভালো। আমি পুরোটা ক্লিন করে দিচ্ছি এখানটায়, ওকে? আচ্ছা, ওই নাম্বারগুলো মুছে গেছে, আমি লিখে দেবো, সমস্যা নেই, লিখে দেবো, ওকে? এটা পুরোটা আগে মুছে দিই, দাঁড়া। প্যাটার্ন প্রিন্টিং খুব ইম্পর্টেন্ট এবং সহজ, তার সাথে জাস্ট একটু লজিকটা ধরে ফেলতে হবে, হ্যাঁ? তো আমি তো এখানে বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না, ওকে? এটা ব্লু কালি দিয়ে লেখা ছিল, ব্লু কালি নিয়ে নিই। এখানটা হচ্ছে 1 ছিল, এখানটা 1, সরি এটা হচ্ছে 1 এবং তারপরে 2 ছিল, ওকে? রেড কালি নিয়ে নিচ্ছি আগেন। তো দেখ, ফার্স্ট হচ্ছে আমি তো প্যাটার্নটা বুঝতে পারলাম, এবার কতগুলো রো আছে না, টোটাল 5টা রো। আমার এখানে 4টে রো থাকতে পারতো, আমার এখানে 6টা রো থাকতে পারতো, আমার এখানে 10টা রো থাকতে পারতো, তাই না? তাহলে আমাকে ফার্স্ট জানতে হবে কতগুলো রো লাগবে। তাহলে ইউজারের থেকে আমি রো বলে এখানটা লিখে দিচ্ছি, রো বলে একটা ভেরিয়েবল যার মধ্যে ইনপুট তুলবো যে এন্টার দ্য টোটাল নাম্বার অফ রোজ, ঠিক আছে? সেকেন্ড কাজ হচ্ছে আমি ওই রোটাকে রেঞ্জ হিসেবে ইউজ করব, তারপরে ইনার লুপ দিয়ে আমরা ভ্যালুগুলোকে প্রিন্ট করব, ঠিক? তাহলে দেখ, রো আমাকে চালাতে হবে 1 থেকে শুরু করে, মানে এটা হচ্ছে রো 1 আপ টু রো 5, মানে ইউজার যেটা দেবে। তাহলে আমার লুপটা এরকম হওয়ার কথা, আমি বলেছি রোকে আই দিয়ে ইউজ করব, তাহলে ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ হচ্ছে সিকোয়েন্স অফ নাম্বারস জেনারেট করে, ঠিক আছে? তাহলে আমি চাচ্ছি 1 থেকে ইউজার যত দূর চায়, অর্থাৎ এই যে টোটাল নাম্বার অফ রোজ এই ভ্যালুটা অবধি। তাহলে রেঞ্জের মধ্যে কি লিখবো না, 1 থেকে শুরু করে কত দূর যাবে, রোজ অবধি, তাহলে রোজ অবধি লিখে দেবো। কিন্তু আমরা জানি এই রেঞ্জের যেটা সেকেন্ড প্যারামিটার সেটা 1 ঘর কম যায় ভ্যালু, রাইট? তাহলে আমাদের এখানে +1 লেখা উচিত। এখানটা জায়গা নেই, আমি নিচে লিখে দিচ্ছি সুন্দর করে, ঠিক আছে? তারা 1 মিনিট, এটা পুরোটাই কেটে দিই, দেন লিখে দিচ্ছি। এখানটা হবে ফর আই ইন রেঞ্জ, ঠিক আছে? 1 থেকে শুরু করে রোজ +1 এত দূর যাবে। এটা হচ্ছে আউটার লুপ। এরপরে চলে ইনার লুপ, এটাকেই বলা হয় নেস্টেড লুপ। ইনার লুপ অর্থাৎ কলামকে রিপ্রেজেন্ট করে, আমি জে দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? তাহলে ফর জে ইন রেঞ্জ। এইবার বল এইটা কি হবে, এই রেঞ্জটা কি হবে ব্র্যাকেটের মধ্যে না, প্রতিটা যে লাস্ট ভ্যালু কত দূর যাচ্ছে রো এর ভ্যালুর সমান, মানে এটা রো 2 লাস্ট 2 অবধি গেছে, সেরকমভাবে এটা হচ্ছে রো 3 লাস্ট 3 অবধি গেছে, এটা হচ্ছে রো 4 লাস্ট 4 অবধি গেছে, এটা হচ্ছে রো 5 লাস্ট 5 অবধি গেছে। তাহলে এবং স্টার্টিং তো সবসময় একই আছে, তাহলে 1 থেকে শুরু করে যেটা আমার রো এর ভ্যালু অর্থাৎ আই এত অবধি চালাতে হবে। কিন্তু রেঞ্জ ফাংশানের লাস্ট ভ্যালু 1 ঘর কম নেয়, তাহলে আমাকে আই না লিখে i+1 লেখা উচিত, ঠিক আছে? এরপরে ভেতরে ঢুকে আমরা জাস্ট প্রিন্ট করে দেবো। প্রিন্ট কি করে দেবো না, এখানে কলামের ভ্যালু প্রিন্ট হচ্ছে, ওই যে দেখালাম কলাম 1, কলাম 2, কলাম 3। যেমন এটাকে যদি আমরা সেপারেশন করি, এটা হচ্ছে কলাম 1 এর ভ্যালু, এটা হচ্ছে কলাম 2 এর ভ্যালু, এটা কলাম 3 এর ভ্যালু, এটা কলাম 4 এর ভ্যালু। তাহলে প্রিন্ট করব আমরা, কলামের ভ্যালু কে প্রিন্ট করে, জে প্রিন্ট করে, সি কলামের ভ্যালু জে প্রিন্ট করে। এবং পাশাপাশি চাইছি, তাই জন্য আমরা একটা এন্ড প্যারামিটার লাগিয়ে দেবো। আমরা সরাসরি কোডিং করব, দেন তোরা আরও ভালো বুঝতে পারবি। বোঝা গেল? এবং যখন সবকটা কলামের ভ্যালু প্রিন্ট হয়ে যাবে, তারপরে লুপ থেকে বেরিয়ে এসে একটা নিউ লাইন লাগবে, এই যে এটার পর একটা নিউ লাইন এখানে নিয়েছে, এটার পরে নিউ লাইন এখানে নিয়েছে, তাহলে এখানে একটা আমাদের প্রিন্ট লিখতে হবে। ব্যাস, এই 4-5 লাইন আমাদের লিখতে হবে। বোঝা গেল? এই প্রোগ্রামটা আমরা করতে পারলে এই প্রোগ্রামটা খুব ইজি হয়ে যাবে, এই দুটো প্রোগ্রাম। কারণ মেন হচ্ছে আমাদের এই দুটো লুপের কন্ডিশন, এই রেঞ্জ কত দূর কি চলবে এটা লেখা। এখানটা অনেকটা গিঞ্জি হয়ে গেছে আমি বুঝতে পারছি, তো চলো আমরা সরাসরি এবার কোড করি, ওকে? আমি তাহলে পাইথন আইডিএলই খুলে নিচ্ছি, ঠিক আছে? সো আমি আইডিএলই ওপেন করে নিচ্ছি, তোদেরকেও এখানেই কোড করতে হবে, ফাইন। আচ্ছা, আমি একটা নিউ ফাইল নিয়ে নিচ্ছি, ফাইলে গিয়ে নিউ ফাইল বা কন্ট্রোল এন মারলেও চলে আসতো।
এটাকে আমি বাঁদিকে করে দিই, এখানটায় আমরা আউটপুটটা দেখব। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি কি বললাম, কতগুলো রোজ লাগবে তার জন্য একটা ভেরিয়েবল নিতে হবে। তো ভেরিয়েবলের নাম যা ইচ্ছা হতে পারে। ওকে, তো এখানে ফার্স্টে আমরা ইন্টিজারে তো নিতে হবে এবং ইনপুট ফাংশন ইউজ করতে হবে। সো ইনপুট ইউজারের থেকে আমরা একটা মেসেজ মানে বলতে পারি ইউজারকে কি এন্টার দ্য টোটাল নাম্বার অফ রোজ। ওকে, এন্টার দ্য টোটাল নাম্বার অফ রোজ। এটা আমরা যদি আরেকটু বড় করে দিই, দাঁড়া পুরোটা দেখা যাচ্ছে না, এখানটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো এন্টার দ্য টোটাল নাম্বার অফ রোজ, আমাদের এটা লেখা শেষ, ব্র্যাকেট ক্লোজ করো, এবং ইন্টের জন্য একটা ব্র্যাকেট খুলেছিলাম সেটাও ক্লোজ হয়ে গেল, এন্টার মারো। এবার আমাকে লুপ চালাতে হবে, রোজের মধ্যে আমরা ভ্যালু পেয়ে গেছি, তাহলে আউটার লুপ চালাতে হবে। তাহলে ফর আমি আই দিয়ে চালাই, আই ইন রেঞ্জ, কত দূর চলবে, 1 থেকে শুরু করে কতগুলো রো আমার লাগবে তত অবধি। ঠিক, তাহলে টোটাল নাম্বার অফ রোজ, যেহেতু এক ঘর কম যায় তাহলে আমরা এখানে +1 লিখে দেবো। এই হলো আমার আউটার লুপ। এরপরে চলে আমাদের ইনার লুপ। তাহলে ফর আমি সেখানে ইনার লুপ বলতে কলমকে বোঝাই, অর্থাৎ যে ইন রেঞ্জ, দেখছিলাম প্রতিটা কলামের লাস্ট ভ্যালু সেই রোয়ের রো নাম্বার অনুযায়ী হচ্ছিল, রাইট। তাহলে 1 কমা রো কে চালাচ্ছে আই অবধি, মানে আই দিয়ে আমরা রো চালাচ্ছি, তাহলে i+1 হবে যেহেতু এক ঘর কম যায়। এবং এর ভেতরে অ্যাকচুয়ালি আমরা ভ্যালুটাকে প্রিন্ট করব। কোন ভ্যালু প্রিন্ট হবে না, জের ভ্যালু প্রিন্ট হবে। এটা তোরা যদি ড্রাই রান করিস আরও ভালো বুঝতে পারবি। ঠিক আছে, একটা এন্ড প্যারামিটার লাগবে, নয়তো প্রতিবার নিউ লাইন নিয়ে নেবে। ঠিক আছে, এন্ড প্যারামিটার হয়ে গেল। এবং একটা যখন রো পুরো প্রিন্ট হয়ে যাচ্ছে আমাকে নেক্সট রোতে যেতে হবে, তাই জন্য প্রিন্ট লাগাতে হয়। এটা মানে একটা নিউ লাইন নিয়ে নেবে, বা আমরা /nও দিতে পারি। ব্যাস, তাহলে কটা লাইন হলো দেখ, টোটাল 5টা লাইন হলো। আমরা যদি এটাকে রান করি, ফার্স্টে সেভ করতে হবে আমাদের, আমরা সেভ ডেস্কটপে করে দিচ্ছি। ঠিক আছে, একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, লেটস সে পাইথন সলিউশন। এখানে লিখলাম আমরা প্যাটার্ন.py, নাম দিলাম ফাইলটার। ঠিক আছে, এবার তাহলে এখান থেকে রান করছি। চলো এখান দিয়ে রান মডিউল করলাম। দেখো এখানে দিচ্ছে, এটাকে একটু আমি আবার ছোট করে দিই, ছোট না বড় করতে হবে, দাঁড়া এটাকে ধরে এইদিকে টেনে আনি। তাহলে বলছে এন্টার দ্য টোটাল নাম্বার অফ রোজ, আমি দিলাম 5, দেন এন্টার মারলাম, সি পুরো সেম প্যাটার্ন পেয়েছি। তাহলে 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5, বোঝা গেছে। যদি আরেকটু ছড়াতে চাই, মানে জিনিসটা দেখতে আরও ভালো লাগবে, জাস্ট এখানে একটা স্পেস দিয়ে দাও, তাহলে প্রতিটা যখন ভ্যালু প্রিন্ট করছে তারপর একটা স্পেস প্রিন্ট হবে। দেখ এটা যখন আমরা রান করব, আগে সেভ করতে হবে অলওয়েজ, দেন এখানে গিয়ে আমরা রান মডিউল করতে পারি। সেমভাবেই আমি 5 দিলাম, দেখ 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5, বোঝা গেল। এবার আমাদের যেটা কোশ্চেনে দিয়েছিল সেখানে কিন্তু ছিল ক্যারেক্টার দিয়ে ABCD, তাই না? ভালো করে খেয়াল করে দেখ, এই যে 1, এই 1-এর জায়গায় চলে আসবে A, ক্যাপিটাল A। আচ্ছা, আমাকে যদি ক্যারেক্টার আনতে হয়, আমরা অ্যাস্কি কোডের কনসেপ্ট শিখেছিলাম, রাইট? দাঁড়া আমি ওখানে গিয়ে বোঝাচ্ছি, মানে বোর্ড ওয়ার্ক করেই তোদের বোঝাচ্ছি। পেনটা কই গেল? হ্যাঁ, তো দেখ কোথায় গেলি, এই যে এখানটা ছিল A, তাহলে আমি 1 ধরে করেছি, এখানে A প্রিন্ট করতে গেলে আমার অ্যাস্কি কোড হওয়ার কথা ছিল 65। কেন 65? কারণ ক্যাপিটাল লেটার A to Z এটার অ্যাস্কি রেঞ্জ হচ্ছে 65 to 90। যদি আমার এখানে লোয়ার কেসে থাকতো, অর্থাৎ স্মল a টু স্মল জেড, তখন হতো আমাদের 97 to 122। ঠিক আছে, তাহলে এর জায়গায় আমরা 65 লিখব। তারপরে আছে AB, মানে হওয়া উচিত 65 66। তারপরে ABC আছে, মানে 65, B এর অ্যাস্কি ভ্যালু কত 66, C এর অ্যাস্কি ভ্যালু 67। এরপরেরটাও সেম 65 66 67 68, এরকম করতে করতেই কিন্তু চলবে। তাহলে 65 66 67 68 69, যেটা হচ্ছে ই এর অ্যাস্কি ভ্যালু। দেখ সেম প্যাটার্ন যেটা আমরা 1 1 2 3 করে শিখেছি, আমরা তো এটা করতে পারছি। আমাকে পৌঁছতে হবে 65-এ, তাহলে 1 অলরেডি আছে, আমি যদি 1-এর সঙ্গে, এই যে 1-এর সঙ্গে সামহাউ +64 করে দিই, তাহলেই তো আমার 65 হয়ে যাচ্ছে।
তাই না? এবং তার ক্যারেক্টারটা আমরা প্রিন্ট করে দেবো, এটা অ্যাস্কি ভ্যালু হিসেবে কাজ করবে। আমরা যদি CHR এই ফাংশনটার প্যারামিটারে যদি 65 পাস করি, তার মানেই বোঝাচ্ছে ক্যাপিটাল A, ঠিক আছে, ক্যারেক্টার। ওকে, তো সেরকমভাবেই যখন 2 আছে, দেখ 2 এর সঙ্গে অটোমেটিক যদি আমরা 64 প্লাস করি, সেটা হয়ে যাচ্ছে 66, আর 66 মানেই হয় B। এটা মানেই কি? এটা মানেই B। গট ইট? তাহলে আমাদের জাস্ট একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই 64কে যোগ করতে হবে। কারণ যখন ধর জের ভ্যালু 3 তার সঙ্গে 64 যোগ হয়ে আসবে, তার মানে 67 হবে, আর 67 মানেই হচ্ছে C। খুব মজার। দেখ আমি এখানে দেখাচ্ছি এবার প্র্যাকটিক্যালে। এই যে আমরা এখানে জে লিখেছিলাম, রাইট? এই জেটাকে শুধু 64 করে দিতে হবে প্লাস, মানে প্রথমে জের ভ্যালু 1 আছে, এই দেখ 1 প্রিন্ট করেছে, এই যে এখানটা 1 প্রিন্ট করেছে, কিন্তু আমি চাই 65, তাই জন্য আমি 64 যোগ করে দিলাম। এবং পুরোটা আমাকে ক্যারেক্টারে কনভার্ট করতে হবে। আমি যদি এখন এটাকেই রান করি, তোরা তাহলে আরও ভালো বুঝতে পারবি। আমি যদি এটাকেই এখন রান মডিউল করি, বলছে এন্টার দ্য টোটাল নাম্বার অফ রোজ, নিচে খেয়াল কর আমি দিলাম 5, এই দেখ তাহলে 65, 66 যেটা চেয়েছিলাম আমরা কিন্তু পেয়ে গেছি। কিন্তু আমি নাম্বার চাই না, আমি চাই ক্যারেক্টার। তখন এই জে প্লাস 64 পুরোটাকে ক্যারেক্টার ফাংশনের মধ্যে পাস করে দাও, CHR। ঠিক আছে, এবার তুমি সেভ করো, রান করো। ঠিক আছে, রান মডিউল আমি দিলাম 5, দেখো AB, ABC, ABCD, ABCDE যেটা আমরা চেয়েছিলাম। যদি একদম কোশ্চেনের মতো দেখতে চাও, এখানে স্পেসটা কমিয়ে দাও, সেভ করো, রান করো। আমি F5 টিপছি, দেখো আবার আমি 5 দিলাম, পুরো পারফেক্ট পেয়েছি। বোঝা গেল? তো শিখতে হবে, লজিক জানতে হবে, কেন হলো, কি হচ্ছে। মেন হচ্ছে এই যে এই দুটো লজিক, আমরা লুপে কি কন্ডিশান ইউজ করলাম, এটা করার জন্য অলওয়েজ আমাদের বেসিক থেকে শুরু করতে হয়। দ্যাট ইজ 1 1 2 1 2 3 এরকমভাবে। ঠিক আছে, এবং সেকেন্ড প্যাটার্ন দেওয়া ছিল স্টার, মানে এই ভ্যালুগুলোই কিসে পরিবর্তন হয়ে গেছে, স্টারে হয়ে গেছে। তো এর জন্য আমার কোনো ভাবার দরকারই নেই, সিম্পল আমরা এখানে স্টার প্রিন্ট করে দেবো। সেটা কি করে প্রিন্ট করে দেবো? একটা কোটেশনের মধ্যে রাখবো, ঠিক আছে, এই যে স্টার হয়ে যাবে। দেখ আমরা যদি এটাকে রান করি, ফাংশন F5, আমি এখানে দিলাম 5ই দিচ্ছি, ঠিক আছে, দেখ 5টা কিন্তু রো এসেছে এবং প্রতিটার ভ্যালু স্টার এসেছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমি এখানে 5টা রোই দেবো এরকম কোনো ব্যাপার না, তার থেকে বেশি ভ্যালুও দিতে পারি। আমি তোদের আবার রান করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখ এন্টার দ্য নাম্বার অফ রোজ, টোটাল নাম্বার অফ রোজ, আমি দিলাম 10, এন্টার করলাম, দেখ কত সুন্দর। আশা করি তোরা বুঝতে পেরেছিস। তাহলে দুটো প্যাটার্নের মধ্যে যে কোনো একটা দিলে কিন্তু তোরা করতে পারবি, রাইট? আচ্ছা, যদি শুধুমাত্র আমাকে স্টার প্যাটার্নটা দেয়, এটা আরেকটাভাবে করা যায়, শর্ট ট্রিক, বাট পরীক্ষায় না করাই ভালো, নাম্বার না দিতেও পারে, মানে কম নাম্বার দিতে পারে। আমি তাও তোদের একবার দেখিয়ে দিচ্ছি, আমি পুরোটাকে ডিলিটই করে দিচ্ছি, কারণ এটাকে আমাকে রান করব। তো দেখ কীভাবে করা যায়। ফার্স্টেই আমরা জাস্ট একটা লাইন লিখব কি ফর, আমি আগে থেকেই জানি কটা রো দরকার আমার। এই যে শুধুমাত্র স্টারের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল, বলে দিচ্ছি, শুধুমাত্র এরকম স্টার প্যাটার্ন বা স্পেশাল সিম্বল দিলেও তার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে, আর কোনো ক্ষেত্রে হবে না। ওই নাম্বার দিলে হবে না, তারপর যদি ক্যারেক্টার দিয়ে দেয় হবে না, ঠিক আছে। তো দেখ ফর আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, লেটস সে আই দিলাম, ইন রেঞ্জ, মানে রেঞ্জটা আমি আগে থেকেই জানি 5 ঘর অবধি যেতে হবে। তাহলে 1 থেকে শুরু করে আমি এখানে 6 দিয়ে শেষ করব, কারণ জানি 6 দেওয়া মানেই 1 ঘর কম যায়, দ্যাট ইজ 1 to 5। এবং ইচ টাইম আমরা এখানে প্রিন্ট করতে করতে যাব। আমরা জানি স্ট্রিংয়ের সঙ্গে যদি ইনটু সাইন দিই, ঠিক আছে, এখানে স্ট্রিং মানে কি, স্ট্রিং মানেই আমরা কোটেশনের মধ্যে যেটা লিখি সেটা একটা স্ট্রিং। এটার সঙ্গে যদি আমরা মাল্টিপ্লাই করি, ওকে, মাল্টিপ্লাই করলাম, কতবার মাল্টিপ্লাই করতে হবে না, যেটা হচ্ছে আই এর ভ্যালু, আই এর ভ্যালু যখন 1 তখন তাহলে আমরা একবার প্রিন্ট করতে চাইছি, আই এর ভ্যালু যখন 2 তখন দুটো স্টার, তাহলে এখানে জাস্ট আই লিখে দিতে হবে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা সেভ করি, Ctrl+S, আমি ফাংশন F5 দিয়ে রান করছি, রান করলাম, দেখ সেম বেরিয়েছে, মানে যেটা আমরা আউটপুট চাইছিলাম। কিন্তু এটা শুধুমাত্র স্পেশাল সিম্বল দিয়ে যদি কোনো প্যাটার্ন থাকে তখনই কাজ করবে, ওকে। বাট আমি বলবো পরীক্ষার জন্য যেটা আমি ফার্স্টে দেখালাম সেইভাবেই করতে। তাহলে প্রথম যে প্রবলেমটা ছিল আমরা কিন্তু সলভ করে ফেললাম, এই যে, ঠিক আছে। এরপরে নেক্সট প্রবলেম 2-এর দাগ, রাইট আ পাইথন প্রোগ্রাম। কি বলেছে দেখো, এই যে রাইট আ পাইথন প্রোগ্রাম দ্যাট টেকস আ লিস্ট অফ নাম্বারস অ্যাজ ইনপুট, মানে একটা লিস্টে আমরা কিছু নাম্বার ইনপুট করব,
অ্যান্ড ক্রিয়েটস আ নিউ লিস্ট কন্টেনিং অনলি দ্য ইভেন নাম্বারস ফ্রম দ্য গিভেন লিস্ট অ্যান্ড ডিসপ্লে ইট। ওকে, তো এখানে এক্সাম্পল খেয়াল করো, এখানে সুন্দরভাবে বোঝানো আছে। একটা ইনপুট লিস্ট থাকবে, বাট এই যে ইনপুটটা সেটা ইউজার দেবে, এই যে নাম্বারগুলো সেটা কি হবে, ইউজার নিজের মনের মতো দেবে। সেখান থেকে যেগুলো ইভেন নাম্বার তার একটা নতুন লিস্ট আমাকে ক্রিয়েট করতে হবে, সেটাই হবে আমার আউটপুট লিস্ট। তাহলে আমাকে বল এই নাম্বারগুলোর মধ্যে ইভেন নাম্বার কোনগুলো। এখন যদি বলিস স্যার আমি ইভেন নাম্বার ভুলে গেছি, মানে খুবই কষ্ট। তো দেখো, ইভেন নাম্বার মানে হচ্ছে যে নাম্বারকে আমরা 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার আমরা 0 পাই, সেটাই হচ্ছে ইভেন নাম্বার, রাইট। তাহলে দেখো 10 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, অর্থাৎ রিমাইন্ডার 0 পাই, 10 একটা ইভেন নাম্বার। 15 কি ইভেন নাম্বার? নো স্যার। 22 একটা ইভেন নাম্বার? ইয়েস। 40 একটা ইভেন নাম্বার, 60 একটা ইভেন নাম্বার। তাহলে এটাই আমার আউটপুট লিস্ট হওয়ার কথা। দেখো 10, 22, 40, 60 যেগুলো আমরা গোল করেছি সেটাই হচ্ছে আমাদের আউটপুট লিস্ট, অর্থাৎ ইভেন নাম্বারের লিস্ট। তাহলে এটাই আমার প্রোগ্রামের ফার্স্ট হচ্ছে ইউজার কিছু নাম্বার ইনপুট করবে, সেটা একটা লিস্ট হবে। সেখান থেকে যেগুলো ইভেন নাম্বার তাদের একটা আলাদা করে আমাকে লিস্ট বানাতে হবে। ভেরি সিম্পল। তাহলে চলো আমরা এবার কোড করতে যাই। চলো 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 আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিতে পারি। সো Ctrl+N দিয়ে আমরা একটা নিউ ফাইল নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এখন এটা আমাদের সেভ হয়ে গেছে, ইয়েস করে দিচ্ছি। এটাকে বাঁ দিকে খুলে নিই আগের মতো। ওকে, ফাইন ফাইন। তাহলে ফার্স্ট আমাকে জানতে হবে লিস্টে কি করে ইনপুট নিতে হয়, রাইট। তো দেখ আমি এটা দেখিয়ে দিচ্ছি, দুটো মেথড দেখাবো। ফার্স্টেরটা ভেরি বেসিক, একদম সহজ, আর যেটা সেকেন্ড দেখাবো ওটা হচ্ছে একদম স্মার্ট বেসড অপটিমাইজড মেথড। মানে ওইটা যদি করে দিস, টিচার যখন দেখবে তোর কোডটা জানবে না ছেলেটা বা মেয়েটা কোড তো জানে, বস পাইথন জানে, ঠিক আছে। যাই হোক, তো চলো আমরা শুরু করি। ফার্স্টে আমাকে ইনপুট নিতে হবে, রাইট। তো আমি ধর আইপি বলে একটা লিস্ট নেব, তো আমি লিখছি আইপি দিস। আচ্ছা, এটা কালার কেন হচ্ছে না? আমি এটাকে পুরোটা ক্লোজ করে দিই, আবার খুলছি, ঠিক আছে। নো করে দিলাম, এটাকেও পুরো কেটে দিলাম, আর একবার আমি আইডিয়ালিটা খুলে নিচ্ছি। চলো খুলে নিই, এখান থেকে Ctrl+N করলাম, এবার দুটোকে সেপারেট করে দিই। ওকে, ফাইন ফাইন। তাহলে দেখো আইপি বলে আমরা একটা লিস্ট নিচ্ছিলাম। আচ্ছা, সেভ করা নেই বলে .py দিয়ে সেভ করিনি, আগে আমরা সেভ করে নিচ্ছি। Ctrl+S দিয়ে সেভ করে নিই ডেস্কটপে, পাইথন সলিউশনস। এখানে ধর আমি দিচ্ছি ইভেন লিস্ট বলে, ফাইলটার নাম দিলাম evenlist.py। ওকে, সেভ করলাম। এবার আমরা লিখছি ধর আইপি ইকুয়ালস টু, আমরা একটা ইনপুট লিস্ট ব্ল্যাঙ্ক ক্রিয়েট করে আসলাম, ইউজার থেকে নাম্বার নেব, সেগুলো আমরা এতে অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড মেথড মনে পড়েছে? অ্যাপেন্ড কি করে? কোনো একটা এলিমেন্টকে লিস্টের লাস্টে অ্যাড করে দেয়, বোঝা গেল? তাহলে এবার ইউজারের থেকে আমরা ইনপুট নেব, হ্যাঁ কি না? তাহলে আমি একটা নাম্বারস বলে কোনো ভেরিয়েবল নিচ্ছি, সেটা ইজিক্যাল টু এখানে আমরা ইনপুট ফাংশান নেব, ঠিক আছে। তো ইনপুট ফাংশানে এখানে আমরা একটা মেসেজ প্রিন্ট করতে পারি যে এন্টার দ্য এলিমেন্টস, বা এন্টার দ্য নাম্বারস, হোয়াট এভার, এন্টার দ্য এলিমেন্টস, ফাইন। আচ্ছা, এবার ইউজার কিভাবে ইনপুট দেবে? ইউজার ধর এইভাবে ইনপুট দিচ্ছে, আমি নিচে গিয়ে দেখাচ্ছি। এরকম ধর দিল 10, ধর দিল 20, ধর দিল 30, ধর দিল 40, ঠিক আছে। এগুলো সবই ইভেন নাম্বার হয়ে যাচ্ছে, ধর দিল 57, এরকম। তো ঘটনা বোঝার আছে এখানে কি না, সেটা আমরা স্পেস দিয়ে সেপারেশন করছি, এইভাবে যদি আমরা ইনপুট নিই খুব সহজ হবে। তো দেখ কীরকম হবে, আমাকে এটা চলে গেল, আমাকে কি করতে হবে না, যে নাম্বারটা ইনপুট আমরা করছি ইনক্লুডিং স্পেস, সেটা পুরোটা একটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। তো কেন? কারণ ইনপুটের মধ্যে আমরা যাই লিখি, মানে ইনপুটের সাহায্যে আমরা যাই ইনপুট নিই, সেটা অ্যাজ আ স্ট্রিং রিটার্ন করে, বলেছিলাম কিন্তু। ওকে, তাহলে আমাকে স্ট্রিং থেকে লিস্টে যেতে হবে, প্রতিটা এলিমেন্টকে তো আমাকে চুজ করতে হবে, রাইট। মানে এই যে 10, 20, 30, 40, ধর এটা আমরা ইনপুট দিয়েছি, এখন ইনপুট লিখলে এইটা হবে। এখান থেকে আমাকে আসতে হবে, এই প্রতিটা নাম্বার আমাকে আলাদা আলাদা করে ডিভাইড করতে হবে। তার জন্য কি আছে, স্ট্রিং থেকে লিস্টে যেতে গেলে কি করতে হয়, আমাদের স্প্লিট মেথড ইউজ করতে হয়, মনে পড়েছে? তাহলে ডট স্প্লিট মেথডকে এখানে কল করতে হবে।
ওকে, এবং কিছু আমরা প্যারামিটার দিইনি মানে ডিফল্টভাবে স্পেসের সাহায্যে সেপারেশন করবে। তাহলে ইউজারকে আমরা বলতে পারি এন্টার দ্য এলিমেন্ট সেপারেটেড বাই স্পেসেস। ওকে, তাহলে স্পেস দিয়ে সেপারেট করা হবে। এটাকে আমি একটু এদিকে টেনে দিই আবার, এই যে আশা করি পুরোটা দেখতে পাচ্ছিস, ওটা আবার পুরোটা চলে যাচ্ছে। ঠিক আছে, এখানে তোরা দেখে না, আমি পরে বড় করে দেবো। ঠিক আছে, তাহলে ইনপুট কি করলো, ওই নাম্বারটাকে মানে পুরো স্ট্রিংটাকে নেবে, তারপরে স্প্লিট কি করবে, এক একটাকে লিস্ট বানিয়ে দেবে বাট অ্যাজ আ স্ট্রিং। অর্থাৎ এরকম তৈরি হবে জিনিসটা। আমি ওখানে গিয়ে বুঝিয়ে দিচ্ছি তোদের, ওই বোর্ডে গিয়ে বোঝাচ্ছি, বারবার এখানে লেখার থেকে এখানটায় গিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই যে ধর আমি ইনপুট করেছি 10, তারপর 64, তারপর ধর করলাম 57, তারপর করলাম 49, এটা ইনপুট ফাংশন করবে। এবারে আমরা এখানে ডট স্প্লিট ইউজ করেছি, রাইট? ডট স্প্লিট মানে এই স্ট্রিংটাকে অ্যাজ আ লিস্টে কনভার্ট করবে এবং প্রতিটাকে স্ট্রিং বানাবে, মানে এরকম তৈরি হবে 10, ঠিক আছে, তারপরে কমা দিয়ে তৈরি হবে 64, ঠিক আছে, তারপরে তৈরি হবে 57, দেখ ডবল কোটেশন বা সিঙ্গেল কোট একই ব্যাপার, হ্যাঁ, স্ট্রিংই বোঝায়, তারপরে 49, তো এরকম তৈরি করবে। তাহলে প্রতিটা এলিমেন্ট আমরা সেপারেট করতে পেরেছি, কিন্তু এরা কিন্তু স্ট্রিংয়ে আছে। যখন আমরা আইপি বলে যে আমরা লিস্টটা নিয়েছি, এতে যখন অ্যাপেন্ড করব, সেখানে এটাকে আমাকে কনভার্ট করতে হবে, অর্থাৎ ইন্টিজারে কনভার্ট করতে হবে। আমরা যখন এলিমেন্ট অ্যাক্সেস করব, মানে ধর এরকম আছে, এটা মানেই তো আমরা এটাকে শুধু 10 লিখতে পারি, অর্থাৎ ইন্টিজার নাম্বার বোঝাবে। বোঝা গেল? তো এই কনসেপ্টটা কিন্তু আমরা সেখানে কাজে লাগাবো। চলো তাহলে ফিরে যাই ওখানে আবার। ওকে, এবারে আমরা একটা জাস্ট লুপ লাগাচ্ছি। কেন লুপ লাগাবো? কারণ এই নাম্বারসটা অলরেডি লিস্টে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এইগুলোকে অ্যাক্সেস করার জন্য আমি এক একটা এলিমেন্ট অ্যাক্সেস করব, তাই ভেরিয়েবলটার নাম দিলাম এলি ফর এলিমেন্ট। তাহলে ফর এলিমেন্ট ইন কার মধ্যে আছে রে? নাম্বারসের মধ্যে আছে। তাহলে প্রতিটা এলিমেন্ট আমি এই যে আইপি, এই যে খালি লিস্ট, আমার ইনপুট লিস্টের মধ্যে এন্ট্রি করব। তাহলে আইপি ডট এন্ট্রি করার জন্য অ্যাপেন্ড মেথড আছে, বোঝা গেল? বাট যখন আমরা অ্যাপেন্ড করব, সেই এলিমেন্টটাকে আমাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে, কারণ দেখিয়ে আসলাম সেটা স্ট্রিংয়ে আছে। তাহলে এখানেই আমরা ইন্ট এলি লিখে দেবো। অর্থাৎ এই এলিমেন্টটাকে তো আমরা পুশ করছি লিস্টের মধ্যে, বাট সেটা যেন ইন্টিজারে কনভার্ট হয়ে পুশ হয়, এটাই বোঝাচ্ছে। বোঝা গেছে? তো আমরা আগে এতটাই চেক করে নিই ঠিকঠাক কাজ করছে নাকি। ঠিক আছে, আমরা এখানে লিস্টটা প্রিন্ট করে দিই। সো প্রিন্ট জাস্ট আইপি লিখে দিচ্ছি, লিস্টটাকে আমরা করব, সেভ করলাম, দেন আমি রান করছি। রানে গিয়ে রান মডিউল। ওকে, এখানে দেখো দেখাচ্ছে, এখানে ডবল এ কেন পড়েছে রে? এখানে কি আমি দুটো কোলন? হ্যাঁ, দুটো দিয়ে দিয়েছি। ঠিক আছে, একটা দিয়ে দাও। সেভ করো, দেন রান করো, রান মডিউল। ঠিক আছে, তাহলে এন্টার দ্য এলিমেন্ট সেপারেটেড বাই স্পেসেস। আমি ধর দিলাম 50 দিলাম, আমি দিলাম 37, দিলাম হচ্ছে 46 অ্যান্ড দিলাম 24। ঠিক আছে, এন্টার মারো। ওকে, তাহলে আমাদের ইনপুট লিস্ট সেটা কিন্তু যেটা টার্গেট ছিল আমরা প্রিন্ট করতে পেরেছি। এবার জাস্ট কন্ডিশন, এখান থেকে আমরা ইভেন নাম্বারগুলোকে চুজ করব, রাইট? তাহলে এটা কি করতে হবে? এখানে চলে আসো, জাস্ট এরপরে একটা আমাদের লুপ ইউজ করতে হবে, সেটা হচ্ছে ফর। এবার আমরা কোন লিস্টটাকে অ্যাক্সেস করব? এই যে ইনপুট লিস্টটাকে অ্যাক্সেস করব। ঠিক আছে, আমাদের দুটো কাজ ছিল। ফার্স্টে ইনপুট নিলাম এই যে নাম্বারসের মধ্যে, দেন হচ্ছে আমরা ইনপুট লিস্ট তৈরি করেছি। এবার এই ইনপুট লিস্টের প্রতিটা নাম্বারকে অ্যাক্সেস করব। তো আমি একটা ভেরিয়েবল বানাচ্ছি, লেটস এ নাম বলে। তাহলে ফর নাম ইন কার মধ্যে যাবে? আইপি লিস্টের মধ্যে যাবে, এবং চেক করবে ইফ, কি চেকিং করবে? আমরা ব্যাকেট দিতেও পারি, না দিতেও পারি, যে প্রতিটা যে নাম্বার সেটা কি ইভেন নাম্বার কিনা, এবং বলে আসলাম সেটা যদি 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, তার মানে সেটা ইভেন নাম্বার। এবং যদি ইভেন নাম্বার হয়, সেটা আমাকে একটা ইভেন লিস্ট বানাতে হবে বা আউটপুট লিস্ট, রাইট? তাহলে আমি এখানে একদম উপরে আর একটা ব্ল্যাঙ্ক লিস্ট আমরা ক্রিয়েট করে আসছি, কারণ ওতে আমরা অ্যাড করব। ঠিক আছে, আউটপুট লিস্ট, ওপি মানে আউটপুট লিস্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা এন্টার মেরে চলে যাই, জাস্ট কি লিখবো? ওপি ডট অ্যাপেন্ড, সেম মেথড। কাকে অ্যাড করব না, এই যে যদি নাম্বারটা 2 দিয়ে ভাগ যায়, তার মানে ওটা ইভেন নাম্বার, তাহলে সেই নাম্বারটা আমরা আউটপুট লিস্টে নিয়ে নেব। এটাই তো আমাকে বলেছিল কোশ্চেনে, হ্যাঁ কি না? ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। ব্যাস, লুপ যখন একসময় শেষ হবে তখন তো সে বেরিয়ে গিয়ে আসবে।
হ্যাঁ, এবং বেরিয়ে আসার পরে প্রিন্ট আইপি করবে। আমরা এখানে একটা মেসেজ প্রিন্ট করে দিতে পারি, লেটসে এরকমভাবে আমরা প্রিন্ট করে দিচ্ছি। এখানে আমি লিখে দিই, দাঁড়া, এর ভেতরে লিখে দিচ্ছি ইনপুট লিস্ট বলে, ইনপুট লিস্ট ইকুয়ালস টু, দেন এবার প্রিন্ট হবে। এবং সেমভাবে এটাকে কপি করে নিই, কপি পেস্ট, এখানে শুধু লিখে দেবো আউটপুট লিস্ট। ওকে, আউটপুট লিস্ট, এবং ব্যাকেটে বোধহয় ইভেন্ট নাম্বার লেখা ছিল, একবার দেখে নিই আমি একটু কী লেখা ছিল। হ্যাঁ, ইভেন্ট নাম্বারস লেখা ছিল। তো চলো আমরা সেটাই প্রিন্ট করে দেবো। তাহলে ইভেন্ট নাম্বারস, ঠিক আছে, ব্যাকেট ক্লোজ করে দাও। কিন্তু এখানে আইপি প্রিন্ট করলে কি হবে? নো, ওপিকে প্রিন্ট করতে হবে, ওটাই আমার অ্যাকচুয়াল আউটপুট লিস্ট। ব্যাস, আমার প্রোগ্রাম শেষ। এটাকে তুমি সেভ করো, দেন রানে গিয়ে রান মডিউল করো। তাহলে এন্টার দ্য এলিমেন্টস সেপারেট বাই স্পেসেস, আমি আগেরটাই দিচ্ছি। আমি দিলাম 50, দিলাম 37, দিলাম 46, দিলাম 24। তাহলে আমাকে বল এর মধ্যে ইভেন্ট নাম্বার কোনগুলো? তোরা বলবি 50, 46 অ্যান্ড 24, এটাই আমার আউটপুট লিস্ট হওয়ার কথা। ওকে, এবার আমি এন্টার মারলাম। দেখো, আমি এটাকে বড় করে দিই, কি দেখাচ্ছে? ইনপুট লিস্ট যেটা আমরা দিয়েছিলাম, এবং সেমভাবেই দেখ ডিসপ্লে হয়েছে আউটপুট লিস্ট, অর্থাৎ ইভেন্ট নাম্বার 50, 46, 24। বোঝা গেছে? আমরা যদি আরেকবার রান করি প্রোগ্রামটাকে, আমরা এখানে গিয়ে আরেকবার রান করছি, যেটা কোশ্চেনে দিয়ে দিয়েছে সেটাকে আমরা চেক করব। ঠিক আছে, তো দেখো কোশ্চেনে কী কী দিয়েছে, 10, 15, 22, 33, 40, 55, 60। ঠিক আছে, 10, 15, 22, 33, 40, 50, 60। দেন আমরা এন্টার মারলাম। তাহলে আউটপুট লিস্ট কী হওয়ার কথা ছিল? 10, 22, 40, 50, 60। একদম পারফেক্ট পেয়েছি, 10, 22, 40। আচ্ছা, এটা 55 ছিল, আমি ওখানে 50 দিয়ে দিয়েছি বলে এটাকে ধরে নিয়েছে। যাই হোক, অবশ্যই কাজ করবে। ওকে, তো তোরা মেন কনসেপ্ট তো আশা করি বুঝতে পেরেছিস। ঠিক আছে, তো এটা হলো এটার অ্যান্সার। এটাকেই আরেকটু শর্টে করা যায়, সেটাকে বলা হয় লিস্ট কম্প্রিহেনশন। যাদের এটা ভালো লেগেছে, বুঝেছো, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে, তোমাদের ফিডব্যাক দেবে। এবার আমি আরেকটা বেস্ট অপটিমাইজ দেখাচ্ছি। ঠিক আছে, মানে এই যে প্রতিটা বার লিখতে হচ্ছে আমাকে, এই 3টে লাইনের জায়গায় আমরা একটা লাইনে করতে পারি। ঠিক আছে, মানে দেখ কত সুন্দর হবে। তোরা একটা স্ক্রিনশট নিয়ে নিবি বা পজ করে আগে গিয়েও দেখতে পাবি। আমি এখন মুছে দিচ্ছি পুরো জিনিসটা, চলো মুছে দিলাম। ওকে, আমি এখানে এটা বড়ও করে দিচ্ছি, নো প্রবলেম। আমি দুটো লিস্ট নেব, একটা হচ্ছে, আমি এখানে লিখে দিই সেকেন্ড মেথড বলে, এটা হচ্ছে সেকেন্ড মেথড। তো দেখ, আইপি বলে একটা আমার ইনপুট লিস্ট থাকবে, এর মধ্যে আমি সব নাম্বারগুলো ইনপুট নেব। আমি তোদের শিখিয়েছিলাম লিস্ট কম্প্রিহেনশন, সেটা কি? ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে এক্সপ্রেশন। লিস্ট কম্প্রিহেনশনের সিনট্যাক্সটা আমি এখানে একটু লিখে দিই, দাঁড়া, আমি বোর্ডটা নিয়ে নিই, এখানে গিয়ে লিখে দিচ্ছি। চলো, এখানে তো জায়গা নেই, চলো এখানে লিখে দিচ্ছি। লিস্ট কম্প্রিহেনশন এর সিনট্যাক্স হচ্ছে, সেটা হলো থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, আমরা জানি। লিস্ট ফার্স্টে হচ্ছে এক্সপ্রেশন, তারপরে ফর, এখানে আসে আইটেম মানে ভেরিয়েবলটার নাম, ইন ইটারেবল। তো ইটারেবল মানে সিকোয়েন্স বোঝাচ্ছে, এটা হতে পারে লিস্ট হতে পারে, এটা হতে পারে কোনো টাপেল হতে পারে, এটা হতে পারে কোনো রেঞ্জ হতে পারে, ইটারেবল হতে হবে। বোঝা গেল? মানে এই ইটারেবল থেকে প্রতিটা আইটেম, এখানে এক্সপ্রেশন লেখা থাকবে, সেটা সব সময় অ্যাপেন্ড করবে, লিস্টে গিয়ে অ্যাপেন্ড করবে মানে যুক্ত করবে। লিস্ট কম্প্রিহেনশনের মানেই হচ্ছে এটা বেশি কনসাইজ, মোর রিডেবল এবং অপটিমাইজড মেথড। ওকে, তো চলো আমরা যদি একটু প্র্যাকটিক্যাল করি তাহলে বোঝা যাবে। ঠিক আছে, আমি ফিরে যাচ্ছি। তাহলে আইপির মধ্যে এক্সপ্রেশন আমরা পরে লিখছি, ফার্স্টে তো আমাদের ইনপুট নিতে হবে। তো ইনপুটটা আমরা কীভাবে নেব? আগের মতনই, তাহলে ফর, আমি একটা করে ইনপুট নেব, তাহলে ফর নাম ইন। এবার আমাকে সেম এখানে ইউজ করতে হবে ইনপুট, যেটা আমরা এখানে লিখছিলাম। ঠিক আছে, ইনপুটের মধ্যে এখানে আমরা একটা মেসেজ প্রিন্ট করতে পারি, কি এন্টার দ্য এলিমেন্টস separated by spaces। ওকে, আমরা কোটেশন বন্ধ করলাম, এবং ইনপুট যেটা আসলো সেটা স্ট্রিংয়ে আসবে, তাই জন্য সেম আমাকে স্প্লিটে তো কনভার্ট করতেই হবে, রাইট? ডট স্প্লিট। ঠিক আছে, তাহলে প্রতিটা নাম্বার এখানে আসছে, সেই নাম্বারটাকে আমাকে ইন্টিজার হিসেবে লিস্টে অ্যাপেন্ড করতে হবে। মানে এখানে যদি আমি নাম্বার লিখি, এটার মানেই হচ্ছে
ফার্স্টে এটা যেটা আছে সেটা আমাকে লিস্টে অ্যাপেন্ড করে দিতে হবে, ঠিক আছে। এখানে একটা স্পেস রাখলেই যথেষ্ট, কিন্তু যেহেতু স্ট্রিংয়ে আছে আমাকে এতে করতে হবে, কি বলে, কনভার্ট করতে হবে। ওকে, ইন্টিজারে, ব্যাস। যেটা আমরা 3 লাইনে লিখেছিলাম সেটা 1 লাইনে লেখা যায়। ওকে, আমরা যদি এটাকে সেভ করে রান করি, ফাংশন F5 দিয়ে রান করছি, দেখ এন্টার দ্য এলিমেন্ট সেপারেটেড বাই স্পেসেস। তো আমি দিলাম 20, দিলাম 36, দিলাম 14। কিছু প্রিন্ট করবে না, কারণ আমরা এখানে প্রিন্ট করিনি বলে। তো আমরা যদি প্রিন্ট করে দিই, প্রিন্ট আইপি করে দিলাম, সেভ করলাম, ফাংশন F5, আমি দিলাম এখানে 20 দিচ্ছি, 14 দিলাম, 35 দিচ্ছি। দেখ সেম জিনিসটাই কিন্তু ইনপুট লিস্ট প্রিন্ট করে দিচ্ছে, বোঝা গেল? তাহলে এরপরে আমরা আরেকটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে হবে ওপি। ওপি মানে আউটপুট লিস্ট, ওপি মানে আউটপুট লিস্ট। ওকে, তো সেম আমরা লিস্ট কম্প্রিহেনশনের টেকনিকটাই ইউজ করব। এবার আমাকে বল ইটারেবল কে? ইটারেবল কিন্তু এই যে আইপি, আইপির মধ্যে সব ইনপুটগুলো আছে। তাহলে এখানে আমাকে লিখতে হবে ফর, এখানে আমি কোনো একটা অন্য ভেরিয়েবলের নাম দিচ্ছি, লেটস সে এক্স, ভেরিয়েবলের নাম তো যা ইচ্ছে হতে পারে। তাহলে ফর এক্স ইন কার মধ্যে থেকে তুলবে? আইপির মধ্যে থেকে তুলবে। এইবারে আমি যে এক্সটা তুললাম, মানে এক্সের মধ্যে তো নাম্বারটা আছে, সেটা চেক করতে হবে যে ইভেন নাম্বার কিনা। তো কন্ডিশন এরকম স্পেস দিয়ে লিখতে হয়, ইফ এক্স মডিউলো 2 ইকুয়াল টু 0 কিনা। তাহলে ফার্স্টে কীভাবে প্রসেস হয়, ফার্স্টে এখানে একটা এলিমেন্টকে অ্যাক্সেস করবে। এবারে কন্ডিশন লেখার জন্য স্পেস দিয়েই লিখতে হয়, যেরকম ইফ এক্স মডিউলো 2 ইকুয়াল টু 0 কিনা। যদি হয় সেটাকে আমরা অ্যাড করব, অর্থাৎ অ্যাপেন্ড করব, জাস্ট এখানে এক্স লিখে দেবো, ব্যাস। দেখ এই কনসেপ্ট তোরা যদি না বুঝিস, মুখস্থ করে লিখতে পারবি না পরীক্ষায়, ঠিক আছে। এবং আমি বললাম যদি এই আউটপুট বা এই কোডটা তুই টিচারকে দেখাস, টিচাররা বুঝেই যাবে তুমি খুবই ভালো পাইথনে, ঠিক আছে। তাহলে আমাদের আউটপুট লিস্টে কিন্তু অলওয়েজ এক্সটা অ্যাপেন্ড হবে। কখন অ্যাপেন্ড হবে না, যখন এক্সটা 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 আসে, তখন অ্যাপেন্ড হবে, ঠিক আছে। তো সেমভাবেই আমরা এখানে প্রিন্ট আইপির জায়গায় লিখে দিতে পারি কমা দিয়ে, কমা হবে, কমা এখানে কোটেশনের মধ্যে লিখব ইনপুট লিস্ট যেটা আমাদের ছিল। ওকে, ইনপুট লিস্ট ইকুয়ালস টু দিস। আমি সেমভাবেই কপি করে নিচ্ছি অ্যান্ড কন্ট্রোল-V করে দিলাম। এখানটায় লিখবো আমরা আউটপুট লিস্ট। চলো ইনটাকে কেটে আমরা আউট করে দেবো, ঠিক আছে। এবং এর ব্যাকেটে ইভেন নাম্বার আমাদের লিখতে হয়েছিল, রাইট? সো ইভেন নাম্বারস লিখে দিলাম, ব্যাকেট ক্লোজ করে দিলাম, বাট আই এর জায়গায় আমাকে ও করতে হবে। শেষ, আমরা সেভ করলাম, দেন আমরা রান করছি। দেখো এখানে আমরা ইনপুট দেব, আমি ইনপুট এটাই দিচ্ছি 10, 15, 22, 33, ওইটাই দিচ্ছি, হ্যাঁ 10, 15, 22, 33, তারপরে 40, দেন ছিল 55, দেন ছিল 60। যদি আমরা এন্টার মারি, দেখ কী পেলাম আউটপুট। ইনপুট লিস্ট তো এটাই দিয়েছি, ঠিকঠাক নিয়েছে, এবং আউটপুট লিস্টে 10, 22, 40 এবং 60 ঠিকঠাক কাজ করছে। তাহলে এখানে আমরা কটা লাইন লিখলাম? জাস্ট দুটো লাইন লিখলাম এখানেই, আর এটা তো সিম্পল প্রিন্ট করছে। ওকে, এই কোড যদি তোর বন্ধুরাও দেখে পাশে, তখন তারা মনে এরকম ভাববে, ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूं। ঠিক আছে। সো আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস। চলো নেক্সট প্রবলেমে আমরা এগাই। কি ছিল 3 নম্বর প্রবলেম? 3 নম্বর প্রবলেম ছিল এইটা, আমাকে পেন ট্যাপটা নিতে হবে, ওয়েট। বলেছে রাইট আ পাইথন প্রোগ্রাম দ্যাট টেকস আ লিস্ট অফ এলিমেন্টস অ্যান্ড স্পেসিফিক ইনপুট ফ্রম দ্য ইউজার। আচ্ছা, তাহলে আগের মতনই লিস্টের মধ্যে আমরা এলিমেন্ট অ্যাড করব, অর্থাৎ ইনপুট নেব, এবং স্পেসিফিক ইনপুট নেব, একটা পার্টিকুলার কোনো নাম্বার থাকবে। প্রোগ্রামটা চেক করবে, দ্য প্রোগ্রাম উইল চেক ওয়েদার দ্য গিভেন এলিমেন্ট এক্সিস্ট ইন দ্য লিস্ট অ্যান্ড ডিসপ্লে আ মেসেজ অ্যাকর্ডিংলি। ওকে, বলে দিচ্ছি, এই যে এক্সাম্পল দেখ, একটা লিস্ট আমরা ইনপুট নেব এবং ইউজারের থেকে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট সার্চ করার জন্য আমরা চাইব, এবং দেখব সেই এলিমেন্টটা লিস্টে কি প্রেজেন্ট আছে। যদি প্রেজেন্ট থাকে একটা মেসেজ আমাদের ডিসপ্লে করতে হবে। এই যে বলেছে ডিসপ্লে মেসেজ অ্যাকর্ডিংলি, বাংলায় দেখো যে সেই অনুযায়ী একটি বার্তা প্রদর্শন করবে। তাহলে এটা যদি আমাদের লিস্ট হয়, বলছে সার্চ এলিমেন্ট 30, তাহলে 30 লিস্টের মধ্যে আছে, আমাকে এখানে ডিসপ্লে করা উচিত ছিল কি সার্চ এলিমেন্ট 30, আমরা বলতাম এলিমেন্ট ফাউন্ড, ইয়েস এলিমেন্ট ফাউন্ড, বা নো দিয়ে বলতাম এলিমেন্ট নট ফাউন্ড, এরকম একটা সিম্পল।
কিচ্ছু নেই। তাহলে আমাকে ফার্স্ট কাজ কি করতে হবে, লিস্টের মধ্যে ইনপুট নিতে হবে। তাহলে এটা তো সেম জিনিস যেটা আমি আগে দেখিয়েছি, ওইভাবেও করতে পারিস, বা এটাকে বলা হয় লিস্ট কম্প্রিহেনশন টেকনিক। ঠিক আছে, এটাকে আমি কপি করে নিচ্ছি, দেন আমরা একটা নিউ ফাইল নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এন করে নিউ ফাইল নিয়ে নিলাম। আগে এটা সেভ করে দিই। ওকে, এখানে সেভ করে দিচ্ছি, আমি লিখলাম search.py। ওকে, ফার্স্টেই এখানে পেস্ট করে দিলাম। তো দেখ আইপি এটা তো বুঝিয়ে এসেছি, আর তো বোঝানোর দরকার নেই। সেমভাবেই ইউজার যে নাম্বারগুলো ইনপুট করছে সেটা আমরা লিস্টে অ্যাড করছি। ওকে, এবার ইউজারের থেকে আমরা সার্চ বলে একটা ধর ভেরিয়েবল আমি নিচ্ছি, SEAR হবে, সরি, সার্চ বলে একটা ভেরিয়েবল নিচ্ছি। ইউজারের থেকে আমরা ইনপুট নেব যে তুমি কোন নাম্বার খুঁজতে চাও সেটা তো বলো। তার জন্য আমাকে কি লিখতে হবে, ইন্ট ইনপুট। এ তো বহুবার করেছিলি তোরা থার্ড সেমে। তাহলে আমি এখানে বললাম এন্টার দ্য নাম্বার বা এন্টার দ্য এলিমেন্ট টু সার্চ। তুমি যে নাম্বারটা সার্চ করতে চাইছো সেটা আমাকে লিখে দাও। তাহলে ইউজার দেবে। এবার আমার কাজ কি হবে সেটা, এই যে আইপি লিস্ট অর্থাৎ ইনপুট লিস্টের মধ্যে আছে কিনা। তোরা পড়েছিলি মেম্বারশিপ অপারেটর, কোনো কিছু আছে কিনা আমরা ইংলিশে কি বলবো, ইন লিস্ট বলবো, মানে ইন ব্যবহার করতে হবে মেম্বারশিপ অপারেটর। তাহলে আমাকে কি লিখতে হবে না, ইফ চেক করব ইউজার যে সার্চের জন্য বলেছে সেই এলিমেন্টটা, অর্থাৎ ইফ সার্চ ইন, দেখ ইন মানে হচ্ছে এটা মেম্বারশিপ অপারেটর, তাই কালার হয়ে গেছে কিওয়ার্ড একটা। ওকে, কার মধ্যে থাকবে, আইপির মধ্যে। যদি থাকে তাহলে আমরা এখানে সিম্পল প্রিন্ট করে দেবো, সেটা নিজেদের মতো প্রিন্ট করবে। আমি লিখলাম ইয়েস এলিমেন্ট ফাউন্ড। ওকে, এলিমেন্ট ফাউন্ড। ওকে, চলো, যদি আমরা না পাই আমি এটাকে কপি করে নিচ্ছি, সিলেক্ট করে দেন এলস পোর্শনে চলে আসো। এলস পোর্শনে গিয়ে প্রিন্ট করব নো, ঠিক আছে, নট ফাউন্ড, নো এলিমেন্ট নট ফাউন্ড। ব্যাস, আমার প্রোগ্রাম শেষ। কিচ্ছু ছিল প্রোগ্রামটায়, কিচ্ছু ছিল না। আমি এটাকে সেভ করলাম, চলো রান করতে যাই। ফাংশন F5, এই যে বলেছে এন্টার দ্য এলিমেন্ট সেপারেটেড বাই স্পেসেস। তাহলে আমি ধর দিলাম, এখানে কী কী এলিমেন্ট দিয়েছে আমরা একটু দেখে নিই, ওটাকেই চেক করি। চলো 10, 25, 30, 45, 50, 10, 25, 30, 45, 50। তারপরে বলছে এন্টার দ্য এলিমেন্ট টু সার্চ, ওরা বোধহয় 30 দিয়েছিল এবং 30 কিন্তু লিস্টের মধ্যে আছে, তাই জন্য বলছে ইয়েস এলিমেন্ট ফাউন্ড। বোঝা গেছে? আমরা আরেকবার রান করে দেখি, চলো আরেকবার আমরা রান করি। এটাকে আমরা ফাংশন F5 দিলাম, আমি আগের মতনই দিচ্ছি 10, 25, 30, 45, 50। বলছে এন্টার দ্য এলিমেন্ট টু সার্চ, আমি দিলাম 97। এটা কি লিস্টের মধ্যে আছে? তোরা বলবি নয়। তাহলে দেখো নো এলিমেন্ট নট ফাউন্ড। গট ইট? বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু 3টে প্রোগ্রাম হয়ে গেল। তোদের আমি বুঝিয়ে বুঝিয়ে পুরো ডিপ অ্যানালাইসিস দিয়ে বোঝাচ্ছি, তাই টাইম লাগছে। তোমরা যখন পরীক্ষায় করবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এত টাইম লাগে না সাধারণত। ওকে, তাহলে প্রথম 3টে প্রোগ্রাম খুব ভালো প্রোগ্রাম, অবশ্যই প্র্যাকটিস করবে, ঠিক আছে। এরপরে চলে আসো 4 নাম্বার। 4-এ বলছে রাইট আ পাইথন প্রোগ্রাম দ্যাট টেক্স অ্যান ইন্টিজার ইনপুট from the user and checks whether the number is prime number or not। খুব ভালো প্রবলেম, প্রাইম নাম্বার কিনা চেকিং করতে বলেছে। তো এটা 3টে ভাবে করা যায়, ঠিক আছে, কেস 1, কেস 2 অ্যান্ড কেস 3। 3টে লজিকে আমি দেখাবো, যার যেটা ভালো লাগবে সেটা তোমরা পরীক্ষায় করবে। কেস 1 ভেরি বেসিক থাকবে, একদম বেসিক, ঠিক আছে, মানে যারা প্রাইম নাম্বার জানেই নাকি তাদের জন্য। এরপরে যারা প্রাইম নাম্বার জানে বাট একটু ইউনিক লজিক লিখতে চাইছে তাদের জন্য কেস 2, যেটাকে আমরা ইন্টারমিডিয়েট বলছি, ঠিক আছে। আর কেস 3 অ্যাডভান্স। ওকে, অ্যাডভান্স মানে একদম স্মার্ট মেথড। ওকে, তো তোমরা 3টেই দেখো কিভাবে কি হচ্ছে, তারপরে যেটা তোমাদের বেস্ট লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। দেখ, এটা হয়তো তোদের ব্যাচের জন্য লাস্ট ভিডিও আমার চ্যানেল থেকে, আবার নতুন ব্যাচ আসবে তাদের জন্য করতে হবে। সো আমি আমার দিক থেকে লাস্ট দিন অবধি তো চেষ্টা করে গেলাম, তোমরাও অনেক সাপোর্ট করেছো, ঠিক আছে, এইভাবেই থেকো, এই হলো কথা। যাই হোক, তাহলে তোমরা প্রাইম নাম্বারটা দেখো আমি কিভাবে করি। প্রাইম নাম্বার ইজ আ ন্যাচারাল নাম্বার দ্যাট ইজ গ্রেটার দেন 1, কারণ একটা কিন্তু কোনো প্রাইম নাম্বার নয়। ওকে, অ্যান্ড হুইচ হ্যাজ এক্স্যাক্টলি 2 ফ্যাক্টরস। সেটা কি কি না, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে দ্য নাম্বার ইটসেলফ।
আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি না, এটা এমন একটা নাম্বার যেটা কিনা এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাকেই আমরা বলি প্রাইম নাম্বার, তাই তো? তো সেটাকেই ঘুরিয়ে বলা আছে কি এক্স্যাক্টলি টু ফ্যাক্টরস। এটাই হচ্ছে আমার কন্ডিশন চেকিং, টু ফ্যাক্টরস। তাহলে আমরা জানি ফ্যাক্টরস কি করে বের করতে হয় পাইথনে কোনো নাম্বারে, তাই তো? তো আমরা একটা নাম্বার ধর ইউজার ইনপুট করেছে, লেটস সে 6, তাহলে এই নাম্বারটার আমরা দেখব ফ্যাক্টর কতগুলো আছে, ঠিক আছে? এবার ফ্যাক্টর কি করে বের করে না, আমরা 1 থেকে সেই সংখ্যা অবধি যাব, অর্থাৎ এখানে 6 থাকলে আমরা 6 অবধিই যাব। এর মাঝে যে নাম্বারগুলো জেনারেট হবে 1 থেকে 6 এর মধ্যে কি কি নাম্বার জেনারেট হয়, 1 2 3 4 5 6, এর মধ্যে এগুলো সব ক্যালকুলেশন হবে, এগুলো আই এর ভ্যালু। যারা জানিস ফ্যাক্টর বের করা লুপ দিয়ে কি করে করি, এগুলো সব আই এর ভ্যালু অর্থাৎ ভেরিয়েবলটা। তো আমার যে নাম্বারটা n মডিউলো i ইকুয়াল টু 0 যদি ভাগ যায়, আমাদের কাছে একটা কাউন্টার বলে ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবলের নাম দিলাম ধরো কাউন্ট, যার মধ্যে ইনিশিয়ালি 0 থাকবে। এবার যখনই ভাগটা যাবে আমরা কি করব না কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1, আমরা কাউন্টটাকে 1 ইনক্রিজ করে দেবো, সেমিকোলন লাগবে না, আমরা কাউন্টটাকে একটা ইনক্রিজ করে দেবো। বোঝা গেল? মানে প্রথমে ধর এই 6টা 1 দিয়ে ভাগ যাবে, তাহলে সঙ্গে সঙ্গে এটা যখন ট্রু হলো এখানে কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, তাহলে এটাকে 1 হয়ে গেল কাউন্টের ভ্যালুটা। এরপরে 2 দিয়ে যখন চেকিং করবে, হ্যাঁ 2 দিয়েও তো যাচ্ছে, তাহলে এখানে আবার 1 ইনক্রিজ হবে, তখন তাহলে 2 হয়ে যাবে। 3 দিয়ে যখন দেখবে হ্যাঁ 3 দিয়েও তো যাচ্ছে, তাহলে আবার কাউন্টের ভ্যালু ইনক্রিজ হবে, তখন হয়ে যাবে 3। দেন হচ্ছে 4, 4 দিয়ে তো হবে না, 2 3 4, 4 দিয়ে হবে না, 5 দিয়ে হবে না, আবার 6 দিয়ে হবে, তখন কাউন্টের ভ্যালু আরো একবার ইনক্রিজ করবে। কিন্তু এখানে দেখ লাস্টে কাউন্টের ভ্যালু আমরা কত পেলাম 4, কিন্তু আমাদের তো যদি প্রাইম নাম্বার হতো তাহলে কাউন্টের ভ্যালু হওয়ার কথা ছিল 2, কারণ 1 দিয়ে একবার যাবে আর একটা সেই সংখ্যা মানে অরিজিনাল নাম্বারটা দিয়ে, দ্য নাম্বার ইটসেলফ, ওটা দিয়ে ভাগ যাবে। এর মাঝে কোন নাম্বার দিয়ে যদি যায় তার মানে সেটা প্রাইম নাম্বার নয়। লজিক বোঝা গেছে? তো আমরা কিছু এক্সাম্পলস দেখি, যেমন প্রাইম নাম্বার কোনগুলো, শুরু হচ্ছে 2 থেকে। এই 2 হচ্ছে সব থেকে স্মলেস্ট অ্যান্ড ইভেন নাম্বার, যেটা একটা প্রাইম নাম্বারও পড়ে, সেটা হচ্ছে 2। তো 2 3 5 7 11 13 প্রচুর আছে, ঠিক আছে, ডট ডট করে দিয়েছি তাই জন্য। আর একটা হচ্ছে নট প্রাইম নাম্বার, কিন্তু এটা একটু মনে রাখবি এই নট প্রাইম নাম্বারকেই বলা হয় কম্পোজিট নাম্বার। মানে এই কম্পোজিট নাম্বার মানে হচ্ছে শুধু এই এক্স্যাক্টলি টু ফ্যাক্টরের জায়গায় এটা তুই করে দে মোর দ্যান টু ফ্যাক্টরস, এখানটা কি হবে মোর দ্যান টু ফ্যাক্টরস। বোঝা গেল? মানে কম্পোজিট নাম্বার কি বলা হচ্ছে, যে নাম্বারগুলো একের থেকে বড় এবং 2 এর বেশি ফ্যাক্টর আছে। যেমন এই 6টা দেখলাম, টোটাল ফ্যাক্টর কতগুলো পেলাম, আমরা কাউন্ট ভেরিয়েবলের সাহায্যে গুনেছিলাম 4টে ফ্যাক্টর পেয়েছিলাম, তার মানে এটা একটা কম্পোজিট নাম্বার। বোঝা গেছে? আমরা যেটা ইফ এলস এ লাগাবো যে ইফ এটা হলে প্রাইম নাম্বার এলস নট প্রাইম নাম্বার, তো নট প্রাইমের জায়গায় আমরা কি লিখবো, কম্পোজিট নাম্বার লিখবো। ওকে, এটা আমরা লিখতে পারি বেটার। ঠিক আছে, তো লজিক আমরা বুঝতে পারলাম। তো এটা একভাবে চেকিং হলো। আর একটা চেকিং হয় কিভাবে না, আমরা দেখলাম, আমরা কেস 1 কি দেখলাম বলতো, কেস 1 আমরা দেখলাম ফ্যাক্টর গুলোকে কাউন্ট করছি, মানে যদি আমার n এর ভ্যালু থাকে 6, আমি এই এর ফ্যাক্টর গুলো বের করছি এবং সেটা কাউন্ট করছি, তাহলে আমি কন্ডিশন লাগিয়েছিলাম n মডিউলো i ইকুয়াল টু 0 কিনা, যদি হয় তাহলে আমি কাউন্টটাকে প্লাস করেছিলাম, তাই তো, কাউন্ট প্লাস 1 করেছিলাম। এবং অ্যাট লাস্ট চেক করছিলাম কি না ইফ, যদি কাউন্টের ভ্যালু মানে লুপ, এটা এগুলো লুপের মধ্যে চলবে, লুপ থেকে যখন বেরিয়ে আসবে এক সময় যদি 2 থাকে তখনই আমরা কি করব, প্রিন্ট প্রাইম নাম্বার। এটা আমরা বুঝলাম এক্ষুনি, তাই তো, প্রাইম নাম্বার। এলস আমরা কি বলে দেবো, এখানে কোলন হবে, এলস প্রিন্ট কম্পোজিট নাম্বার বলতে পারি বা নট প্রাইম নাম্বার হোয়াট এভার। ওকে, কম্পোজিট নাম্বার। আচ্ছা, এটা আমরা কেস 1 দেখেছিলাম। আমরা কেস 2 একটু অন্যভাবে ভাবতে পারি আবার। দেখ আমি এখানে রেড কালার দিয়ে লিখে দিই, এটা হচ্ছে কেস 2। কেস 2 কি করব, n যদি 6 হয়, দেখ প্রাইম নাম্বার মানে আমি শিওর শর্ট জানি এই যে এক্স্যাক্টলি টু ফ্যাক্টরস মানে দুটোই ফ্যাক্টর হবে। তাহলে আমি নাম্বারটা চেকিং কোথা দিয়ে শুরু করবো বলতো তখন, না এখানে যেমন 1 থেকে শুরু করেছিলাম, এখানে রেঞ্জ যে ফাংশনটা থাকবে, এখানে রেঞ্জ ফাংশন কি হবে, 1 থেকে শুরু করে সেই নাম্বার অব্দি আমাকে যেতে হবে, তার মানে n প্লাস 1 করতে হবে।
+1 কেন করলাম, কারণ এই রেঞ্জ ফাংশন এক ঘর কম নেয় শেষেরটা। তো এখানে আমরা কি করব, এখানে রেঞ্জ ফাংশনটাকে জাস্ট চেঞ্জ করব কেস 2 তে, যেটা বলছি আমি 1 থেকে শুরু করব না, আমি 2 থেকে শুরু করব এবং অরিজিনাল নাম্বারের এক ঘর আগে শেষ করব। মানে আমি নর্মাল এখানে n লিখতে পারি। কেন এটা লিখলাম, কারণ আমি যদি বলি n = 6, এর ফ্যাক্টর গুলো কি কি হবে। সাপোজ আমি 1 থেকে করছি, 1 2 3 হবে আর 6 হবে। এখন আমি জানি 1 দিয়ে আর 6 দিয়েই যাবে, শিওর জানি, তাই জন্য এটাকে আমি ডিসকার্ড করে দিলাম। মানে 1 দিয়ে তো যে কোনো নাম্বার যাবে, বাট 1 ছাড়া যদি অন্য কোনো নাম্বার দিয়ে চলে যায়, এবং দেখ দ্য নাম্বার ইটসেলফ অর্থাৎ অরিজিনাল নাম্বারটা যেটা থাকে সেটা দিয়েও যাবে, তাই জন্য ওই দুটো বাদে আমি বাকি যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলো চেকিং করছি। যদি ভাগ চলে যায় তখন তাহলে ওটা প্রাইম নাম্বার থাকলো না। বোঝা গেল? তাহলে কেস 1 এ আমরা শুধু এই রেঞ্জটা লিখতে পারি আর কেস 2 তে এটা লিখতে পারি। তাহলে কেস 2 তে স্ট্রাকচারটা একটু পাল্টায় না, ইনিশিয়ালি এখানেও কাউন্টের ভ্যালু জিরোই থাকে। আমরা এখানে সেম কন্ডিশনটাই লিখবো, এই যে n মডিউলো i ইকুয়ালস টু 0 কিনা, ঠিক আছে, ইফের মধ্যে এটা লিখবো। চলছে কোথা থেকে, 2 থেকে এবং নাম্বারটার আগে অবধি। যদি ভাগ চলে যায় সঙ্গে সঙ্গে আমরা কি করব, কাউন্টের ভ্যালুটা প্লাস প্লাস করবো না, আমরা কাউন্টের ভ্যালুটা 1 করে দেবো। মানে একবার ভাগ চলে গেল এবং লুপ থেকে আমি বেরিয়ে যাব ব্রেক স্টেটমেন্ট ইউজ করে। আমার লুপটা চালানোর কোনো দরকার নেই। কেন দরকার নেই, কারণ আমি একবার যখন ভাগ চলে গেল আমি বুঝলাম এটার প্রাইম নাম্বার হওয়ার কোনো চান্সই নেই। বোঝা গেছে? কারণ আমার এমনি লুপটা চলছে 2 থেকে, আমি ধরে নিয়েছি 1 আর 6, মানে যে কোনো নাম্বার 1 আর সেই সংখ্যা দিয়ে তো ভাগ জানি। এইগুলো ছাড়া যদি অন্য কোনো নাম্বার দিয়ে চলে যায়, এই কন্ডিশনটা, তাহলে আমি এই কাউন্টের ভ্যালুটা 1 ধরে দিলাম এবং ব্রেক করে দিলাম লুপ থেকে। এইবার আমি এখানে নিচে এসে কন্ডিশন চেকিং করব। এখানে যে ইফ কাউন্ট ইকুয়ালস কি হবে বল, প্রাইম থাকতে গেলে কাউন্টের ভ্যালুটা 0ই থাকবে, তাই না? ইনিশিয়ালি যা ছিল সেটাই থাকবে, একমাত্র লুপে ঢুকলেই 1 হবে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, দেন আমরা ব্যাপারটা আরো ভালো বুঝবো। বাট কনসেপ্টটা আমি বলে দিলাম। তাহলে আমি n বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, ইন্ট ইনপুট, enter the number, enter the number। এখন আমাদেরকে দেখতে হবে এই নাম্বারগুলোর কতগুলো ফ্যাক্টর আছে, অর্থাৎ লুপ চালাবো। লুপে তখনই চালাবো, দেখ আমি একটা এরকম যদি কন্ডিশন দিই তাহলে আরো খুব ভালো হবে। যদি nটা গ্রেটার দেন 1 হয় তখনই আমি এগাবো, নয়তো এগাবো না। কেন? আমাকে প্রাইম নাম্বার হতে হলে 1 থেকে বড় হতে হবে, বা কম্পোজিট নাম্বার হতে হলেও 1 থেকে বড় হতে হবে। এইবার এখানে আমরা লুপটা চালাবো, অর্থাৎ ফর i in range, আমরা 1 থেকে চালাবো, কত দূর যাবো, নাম্বার অবধি, তাহলে আমার n+1 লেখা উচিত একদম। এখানে এবার আমরা আবার চেকিং করবো ফ্যাক্টর গুলো, অর্থাৎ n মডিউলো i ইকুয়াল টু 0 কিনা। যদি 0 হয় তাহলে আমি বলেছি কাউন্টের ভ্যালুটা এক ঘর করে বাড়াতে, তাহলে আমরা লিখতে পারি প্লাস ইকুয়াল টু 1, দেখ এটাও লিখতে পারি একই ব্যাপার, ঠিক আছে। এটা মানে কি, কাউন্ট ইজিক্যাল টু কাউন্ট প্লাস 1, ঠিক আছে। তো তার জন্য আমি লুপের বাইরে একবার ইনিশিয়ালাইজ করে দিয়ে আসি, কাউন্ট ইকুয়ালস টু 0, এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম। আচ্ছা, তো এইভাবে লুপটা যখন এক সময় শেষ হবে, দেন আমরা লুপ থেকে বেরিয়ে আসলাম। আমরা কি চেকিং করবো না, ইফ কাউন্ট ইকুয়ালস টু 2, যদি 2 হয় তাহলে আমরা প্রিন্ট করব প্রাইম নাম্বার হলো। আর যদি না হয় তাহলে এলস পোর্শনে আমরা কি লিখে দেবো না, প্রিন্ট কম্পোজিট নাম্বার মানেই হচ্ছে নট প্রাইম নাম্বার। ওকে, তো আমরা এখানে লিখে দিতে পারি কম্পোজিট নাম্বার। বোঝা গেল? আচ্ছা, তো এইগুলো ছিল এই লুপের বাইরে ইফ এলস। আচ্ছা, এই ইফটা এর জন্য একটা এলস পোর্শন আমরা লাগাতে পারি, অর্থাৎ n যদি ইকুয়ালস টু 1 হয় তখন ইউজারকে কি প্রিন্ট করানো, মানে কি দেখানো দরকার আমাদের, না আমাদের বলা উচিত না নেইদার প্রাইম নর কম্পোজিট নাম্বার, কারণ 1 হচ্ছে প্রাইম নাম্বারও নয় কম্পোজিট নাম্বারও নয়, তাই তো। তো আমি এটাই লিখে দিচ্ছি, নেইদার প্রাইম নর কম্পোজিট নাম্বার। গট ইট? হয়ে গেল। তো আমরা এটাকে রান করে দেখি। আচ্ছা, সো এন্টার দ্য নাম্বার বলছে, আমি দিলাম 6 দিলাম, 6 কম্পোজিট নাম্বার বলছে কারণ 2 এর বেশি ফ্যাক্টর আছে 6 এর। আচ্ছা, আমি দিলাম 7 বলছে প্রাইম নাম্বার, ঠিকঠাক। আমি দিলাম 13 প্রাইম নাম্বার। আমি দিলাম 97 প্রাইম নাম্বার। আমি দিলাম 8 বলছে কম্পোজিট নাম্বার। যদি 1 দিই কি উচিত, দেখ 1 হচ্ছে নেইদার প্রাইম নর কম্পোজিট নাম্বার, তাহলে একদম পারফেক্ট চলছে। ঠিক, তাই তো? আচ্ছা, এবার তাহলে কেস 2 এর জন্য আলোচনা করি। আমি এখানটা কপি করে নিলাম। এবার কেস 2 যেটা দেখিয়েছিলাম, লুপের এখানটা চেঞ্জ হবে না, আমি ধরেই নিয়েছি 1 দিয়ে তো যাবেই এবং সেই সংখ্যা দিয়েও যাবে অরিজিনাল যে নাম্বারটা,
তাই জন্য আমি 2 থেকে চেকিং করছি এবং নাম্বারটার আগে অব্দি চেকিং করছি। এর মধ্যে যদি যায় তখনই আমরা কি করে দেবো, কাউন্ট ইজিক্যাল টু 1 করে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমি লুপ থেকে বেরিয়ে আসছি, ফোর্সফুলি বেরিয়ে আসলো। এইবার কাউন্টের ভ্যালু যদি, যেটা আমি রেখেছিলাম 0, দেখ লুপের আগে আমরা কি রেখেছিলাম 0, ওটাই ইনিশিয়াল আছে, মানে কোনো চেঞ্জ হয়নি, তার মানে কোনো ভাগও যায়নি, ফ্যাক্টরস আমরা খুঁজে পাইনি এক্সট্রা কিছু, তাই জন্য এটা প্রাইম নাম্বার, আদারওয়াইজ কম্পোজিট নাম্বার। তো দেখ আমরা যদি রান করে দেখি, এন্টার দ্য নাম্বার, আমি দিলাম 7, 7 ইজ প্রাইম নাম্বার একদম। দিলাম আমি 113, 113 ইজ আ প্রাইম নাম্বার। দিলাম আমি 8, 8 কম্পোজিট নাম্বার, কাজ করছে। আমি 1 দিলাম, এটার প্রাইম নট কম্পোজিট নাম্বার। তাহলে বোঝা গেছে, দু রকম ভাবে দেখালাম। ওকে, তো তোরা একবার বাড়িতে প্র্যাকটিস করে নিবি। প্রাইম নাম্বার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম প্র্যাকটিক্যালে মানে দিতে পারে, ঠিক আছে? তো শুরু হওয়ার আগে আমরা কিছু থিওরি জানবো। দেখ আমরা শিখেছি না এলস, এলস শিখেছি তো। এলস আমরা কোথায় দেখেছি রে প্রোগ্রামিং এ, কোথায় ইউজ করতে পারি? হ্যাঁ ঠিক বলেছিস, ইফের সাথে। ইফ এলস আমরা ইউজ করেছি, রাইট? কিন্তু এই এলস ইফের সঙ্গে ইউজ হয় এবং আমরা লুপের সাথেও ইউজ করতে পারি, সেটা হচ্ছে ফর লুপ। কিসের সাথে ইউজ করবো? ফর লুপের সাথেও ইউজ করতে পারি। না এর সিনট্যাক্সটা হচ্ছে এরকম কিছুটা, আমি এখানে যদি সিনট্যাক্স লিখি, সিনট্যাক্স ওকে, না ফর আমার এখানে শুরু হচ্ছে, আর এখানে ইন্ডেন্টেশন আমরা মেনটেন করবো, অর্থাৎ ব্লকটা বোঝাবো, মানে টোটাল লুপের স্ট্রাকচারটা, এন্ড তার সাথেই থাকবে এখানে এলস ব্লক, কি থাকবে? এলস ব্লক, ঠিক আছে? এটা হচ্ছে সিনট্যাক্স। আমরা একটা এক্সাম্পল দেখি, দেন বুঝতে পারবো। আমি এখানে লিখে দিচ্ছি, সাপোজ আমি লিখলাম ফর আই ইন রেঞ্জ, লেটস সে লিখলাম আমি 4, অ্যান্ড আমি এলিমেন্ট গুলোকে প্রিন্ট করতে চাইছি, তাহলে প্রিন্ট আই করে দিলাম। আচ্ছা, অ্যান্ড এখানে দেখ এলস লিখছি, এখানে আমি প্রিন্ট একটা স্টেটমেন্ট প্রিন্ট করব। এবার দেখ এই এলস কিভাবে কাজ করে ফর লুপের সাথে, না লুপটা যখন সাকসেসফুলি এক্সিকিউট হয়ে যাবে তখন এই এলস ব্লকে আসবে এবং এলস ব্লকের আন্ডারে যে তুই যা কিছু স্টেটমেন্ট লিখেছে কেন সেটা এক্সিকিউট করবে, বোঝা গেল? তাহলে লুপটার সাকসেসফুল এক্সিকিউশন হয়েছে, তারপরেই একমাত্র এলস ব্লকটা কাজ করবে, বোঝা গেছে? তো আমি ধর এখানে লিখছি লুপ এন্ডেড সাকসেসফুলি, ঠিক আছে? সাকসেসফুলি, এটা আমরা লিখলাম, ঠিক আছে? তাহলে আউটপুট আমরা কিরকম পাবো বল? না আউটপুটে রেঞ্জ, এটা কি হবে, আই যে ভেরিয়েবলটা আছে এর মধ্যে কি কি যাবে? না ফার্স্টে 0 যাবে, দেন 1 যাবে, দেন 2 যাবে, দেন 3 যাবে, এই কটাই তো যাবে টিকিট। তাহলে প্রিন্ট আই আছে, তাহলে 0 প্রথমে প্রিন্ট করবে, দেন কি প্রিন্ট করবে? 1 প্রিন্ট করবে। এখানে কমা কমা দিয়ে আমি লিখছি, বাট যখন প্রিন্ট হবে লম্বা ভাবে প্রিন্ট হবে, মানে ব্যাপারটা এরকম। দেখ ফার্স্টে এখানে যদি আউটপুটটা আমরা দেখি, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? আউটপুট, আউটপুট ফার্স্টে 0 প্রিন্ট হবে, তারপর 1 প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে, ব্যাস লুপটা দেন সাকসেসফুলি এক্সিকিউট করলো। এইবার এলস ব্লকে আসবে, এই লেখাটা মানে স্টেটমেন্টটা পুরোটা প্রিন্ট হবে, ঠিক আছে? লুপ এন্ডেড সাকসেসফুলি, এটা আমাদের প্রিন্ট হবে। তো এটা একটা ব্যাপার। আচ্ছা আমি যদি আরো একটা এক্সাম্পল দিই, সাপোজ তোকে বললাম ফর আই নিচ্ছি ইন রেঞ্জ, একই নিলাম, 4 হচ্ছে রেঞ্জ, ইফ ধর আই এর ভ্যালু যখন হচ্ছে কিনা 3, তখন ব্রেক করে যাব লুপটা থেকে, আদারওয়াইজ আমি এলিমেন্টটাকে প্রিন্ট করব। ওকে, তাহলে প্রিন্ট আই, আর এখানে আমাদের এলস ব্লক আছে এবং সেম স্টেটমেন্টটাই আছে, প্রিন্ট এক্সিকিউশন সাকসেসফুল, এরকম কিছু একটা ধর আমি দিলাম, ঠিক আছে? এক্সিকিউশন সাকসেসফুল, ওকে, এটা করলাম। এটার জন্য আউটপুট কি হবে বল? না এটার জন্য তাহলে ফার্স্টে আই এর মধ্যে কি কি আসবে? আই এর মধ্যে কি কি আসবে? 0 আসবে, 1 2 3 একদম। এবার তাহলে আমরা জাস্ট ক্যালকুলেশনটা দেখবো। ফার্স্টে 0, ইফ আই ইকুয়ালস টু 3, না তাহলে প্রিন্ট করো, তাহলে 0টা এখানে প্রিন্ট হলো। দেন 1 আসবে, 1 কি 3 এর সঙ্গে সমান? না, তাহলে প্রিন্ট করবে 1। দেন 2 আসলো, 2টা কি 3 এর সঙ্গে সমান? তাও নয়, তাহলে 2টা প্রিন্ট করলো। এবার 3 আসলো, তাহলে আই ইকুয়ালস টু 3, তাহলে ব্রেকে এখানে ঢুকলো, অর্থাৎ ইফের মধ্যে ঢুকলো, আর সঙ্গে সঙ্গে কি হলো? ব্রেক হয়ে গেল। ব্রেক করা মানে কি? লুপ থেকে বেরিয়ে আসা, তার মানে লুপ থেকে বেরিয়ে আসলো, বাট এখানে কিন্তু তখন আর এলসটা কাজ করবে না, এলস ব্লক কাজ করবে না, কারণ লুপটাকে আমি ফোর্সফুলি স্টপ করে দিয়েছি, ও সাকসেসফুল এক্সিকিউশন করতে পারেনি, আমি ফোর্সফুলি ব্রেক স্টেটমেন্ট দিয়ে থামিয়ে দিয়েছি, তাই তো? তাহলে এটা একটা তোদের নোট করতে হবে, যদি লুপের মধ্যে ব্রেক থাকে তাহলে তখন কিন্তু এলস ব্লক কাজ করে না। তাহলে এটার জন্য আউটপুট আমরা এই 0 1 2 এটাই পাবো। তো এটা ছিল ফর এলস কি করে কাজ করে, ঠিক আছে? তো দ্যাট এলস উইথ ফর লুপ, the else keyword in a for loop
specifies a block of code to be executed when the loop is finished. এই যে নোট করে লিখে দিয়েছি, the else block will not be executed if the loop is stopped by break statement. তাহলে ব্রেক স্টেটমেন্ট যদি থাকে লুপে তখন কিন্তু আমার এলস ব্লক কাজ করে না। ঠিক আছে, যেটা আমি এখানে বোঝালাম, এখানটা কিন্তু ফোর্সফুলি আমরা এক্সিকিউশনটা থামিয়ে দিয়েছি, তখন তাহলে এলসটা হবে না। কিন্তু প্রথমটাতে দেখ এটা সাকসেসফুলি এক্সিকিউট করেছে, আমরা তাই প্রিন্ট করেছি লুপ এন্ডেড সাকসেসফুলি। তাহলে এই কনসেপ্ট আমরা শিখলাম। দেখ এটা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা প্রাইম নাম্বারটাও করবো, তাহলে বুঝতে পারবি কি করে। এবার আমি আসি প্রাইম আর কম্পোজিট নাম্বারের ব্যাপারটায়। না দেখ আমি লাস্ট ভিডিওতে তোদের বুঝিয়েছি প্রাইম এন্ড কম্পোজিটে দুটো কেস আলোচনা করেছিলাম, যাদের মনে আছে বা যারা দেখিসনি তারা একটু দেখে নিবি। ঠিক আছে, আমি এখানে কেস টুটাও ধর লিখে দিচ্ছি। তো কেস ওয়ানে আমি কি লিখেছিলাম না, রেঞ্জ ফাংশনটা লিখেছিলাম 1 থেকে শুরু করে নাম্বারটা অবধি, আর আমার কাছে একটা কাউন্টার টাইপের ভেরিয়েবল ছিল, কারণ যখনই দেখছি কিনা যে নাম্বারটা i দিয়ে ডিভাইডেড হয়ে যাচ্ছে অর্থাৎ ফ্যাক্টর পেয়ে যাচ্ছি, আমরা কি করছিলাম কাউন্টটাকে এক ঘর করে বাড়াচ্ছিলাম, এবং লাস্টে আমরা চেকিং করছিলাম না ইফ কাউন্ট ইকুয়ালস টু 2 হয় তাহলে আমরা প্রিন্ট করছিলাম প্রাইম নাম্বার, রাইট? এলস আমরা প্রিন্ট করছিলাম নট প্রাইম নাম্বার বা কম্পোজিট নাম্বার, একই ব্যাপার। তো এটা ছিল কেস ওয়ান এর অ্যাপ্রোচ। আচ্ছা, কেস টু তে আমরা কি করেছিলাম না একটু ইটারেশনটা কমিয়েছিলাম, কারণ এই রেঞ্জ ফাংশনটা আমরা চেঞ্জ করেছিলাম সেখানে, তাই তো? আমরা 2 থেকে শুরু করেছিলাম এবং n অবধি চালিয়েছিলাম। মানে আমার এই যে ফার্স্টে 1 এর জন্য চেক করতে হচ্ছে না, আমি জানি 1 দিয়ে ডিভাইডেড হবে এবং অরিজিনাল নাম্বার দ্য নাম্বার ইটসেলফ সেটা দিয়েও ডিভাইডেড হবে। তো এই দুটো ইটারেশন কিন্তু সেখানে কমিয়েছিলাম আমরা, কিন্তু এটা লিখেছিলাম। তো এখানেও এবার প্রসিডিওর সেম ছিল, যদি n মডিউলো i হয় অর্থাৎ ইকুয়াল টু 0 হয়, দেন আমরা কাউন্টটাকে ইনক্রিজ করছিলাম না, আমরা একটা 1 ধরে দিচ্ছিলাম, মানে এটা বেসিক্যালি ফ্ল্যাগ ভেরিয়েবল হিসেবে কাজ করছিল, এন্ড সঙ্গে সঙ্গে লুপটাকে এন্ড করে দিচ্ছিলাম, ব্রেক করে যাচ্ছিলাম, এবং বাইরে এসে চেকিং করছিলাম কি কাউন্ট যে ভেরিয়েবলটা আছে সেটা কি 0 আছে, মানে ইনিশিয়াল কন্ডিশনই আছে, আগে থেকে 0 থাকতে হবে, তাহলে আমরা বলবো কি প্রাইম, এলস আমরা কি বলবো নট প্রাইম। তো এটা আমরা শিখেছিলাম। ওকে, আজকে যেটা শিখবো আরো হচ্ছে অপটিমাইজড মেথড। ঠিক আছে, মানে এখানে আমরা দুটো ইটারেশন কমাতে পেরেছিলাম, এখানে অনেকগুলো কমাতে পারবো। ঠিক আছে, মানে লুপটা আমরা আরো ফাস্ট করবে, এক্সিকিউশনটা ফাস্ট হবে। এই দুটো লজিক করলে একদম পারফেক্ট, যে কোনো একটা করবি। ঠিক আছে, পরীক্ষায় তো মানে স্যারকে এখন দেখাবি, ঠিক এটা দেখাবি, তো একদম ঠিকঠাকই আছে, আউটপুট পাবি। টেস্টে আর একটু ডিপ মানে লজিক্যালি যদি আমরা ভাবি তখন, তো দেখ টেস্টটা কি হবে, এখানে আমরা রেঞ্জ ফাংশনটা কিরকম লিখবো দেখ, 2 থেকে শুরু হবে, কিন্তু এই যে এন অব্দি চালাচ্ছিলাম না, এন অব্দি গেলেও অনেক হচ্ছে কিনা চেকিং এক্সট্রা করছে যেগুলো আমাদের দরকার নেই। তো এটা মনে রাখবি, এটা নোট করে নে, আমরা যদি রুট এন অব্দি চালাই মানে যে কোনো প্রাইম নাম্বারের ক্ষেত্রে আমরা জানি দুটো ফ্যাক্টর হবে, তো এক্সিকিউশনটা কমানোর জন্য এটা রুট এন লাগানো হয়। ঠিক আছে, মানে অরিজিনাল নাম্বার, যেমন এক্সাম্পল যদি আমি দিতে একে সাপোজ আমি নিলাম 9, এখন এই 9 এর অর্থাৎ স্কয়ার রুট অফ 9 এটা মানে কত হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 3। 9 এর ফ্যাক্টরগুলো যদি আমরা বের করি দেখ কি কি হয়, 1 হয়, 3 হয় আর 9 হয়। এখন আমরা জানি কি 1 দিয়ে আর অরিজিনাল নাম্বার এটা তো যাবেই, ডিভিজিবল হবে, তার জন্য আমরা এখানে 2 থেকে শুরু করতাম এবং n অবধি চালাতাম। মানে এই 9টা যদি ধর চেকিং করতাম কেস 2 এর জন্য, তাহলে 2 থেকে শুরু করতে 2 3, আচ্ছা n অবধি আছে মানে 4 5 6 7 8 এত দূর অবধি কিন্তু চলতো। তার মানে কতবার চেকিং করছে, 1 2 3 4 5 6 7, টোটাল 7 ইটারেশন হচ্ছে। কিন্তু আমরা যদি রুট n ব্যবহার করি, রুট n মানে কত 3, তার মানে আমার শুধু চলবে এইটুকুনি 2 থেকে 3 অবধি, আমার দুটো ইটারেশন। এই কেস 2 যদি ব্যবহার করতাম তখন আমার লাগছে 7টা ইটারেশন। আমরা কেস 1 থেকেই দেখছি, ভালো করে দেখ, আমরা যদি কেস 1 এ যদি ব্যবহার করতাম তখন আমাদের কটা ইটারেশন হতো, মানে লুপটা কতবার প্রসেস করতো, 1 থেকে 9 অবধি, মানে টোটাল 9 টাইমস প্রসেস করতো। যদি আমরা কেস 2 প্রসেস করতাম তাহলে 2 থেকে 8 অবধি অর্থাৎ 7 বার, তাহলে এখানে 7 বার প্রসেস করতো। কিন্তু কেস 3 তে রুট n অবধি গেছি অর্থাৎ 3 অবধি, মানে 2 আর 3 দুটো চেকিং করছে, এখানে দুবার করছে। তাহলে দেখ এখানে আমার এটা বেশি ভালো অ্যাপ্রোচ, এখানে টাইম কমপ্লেক্সিটি অনেক কম। ঠিক আছে, মাত্র দুবার প্রসেস করছে আর আমি শিওর হয়ে যাচ্ছি এটা কি প্রাইম নাকি নন প্রাইম নাম্বার। ঠিক আছে, এই হলো ব্যাপার, এটা মনে রাখবি রুট n অবধি যায়। ওকে, এবার লেখার সময় এটাকে আমরা কিভাবে লিখবো না, আমি এখানে লিখে দিচ্ছি। তোরা এক্সপোনেন্ট অপারেটর শিখেছিলি, এক্সপোনেন্ট অপারেটর রুট n ইন্ডিসেসে শিখেছিলি তো, সূচক বলে বাংলায়। তো রুট n এটা মানেই হচ্ছে n টু দি পাওয়ার হাফ, আবার হাফটাকে আমরা লিখতে পারি 0.5। আমি যখন এক্সপোনেন্ট অপারেটর পড়িয়েছিলাম তখন বলেছিলাম বেস ভ্যালু যাই থাকুক পাওয়ারটা আমরা ডেসিমেলও দিতে পারি, ফ্লোটও দিতে পারি, তাহলে এখানে 0.5 কিন্তু আমরা লিখবো। এখন ঘটনা হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন কিসে পাবো, ফ্লোটে পাবো, বাট আমাদের দরকার ইন্টিজারে। ঠিক আছে, রুট n একটা রেঞ্জ যাবো আমরা ইন্টিজার অবধি, তো ইন্টিজার তাই জন্য টাইপ কাস্টিং করে নেবো। আর অত দুটিতে যেতে হবে, দেখ রুট n অবধি যেতে হবে, অর্থাৎ রুট n মানে 3 হয়, যেমন 9 এর ক্ষেত্রে 3 অবধি যাবো, তাহলে এইটুকুনি লিখলে আমরা 9 এর ক্ষেত্রে 3 পাবো। কিন্তু রেঞ্জ ফাংশন যেহেতু এক ঘর কম নেয় আমাকে তাহলে +1 ইনক্লুড করতে হবে।
বোঝা গেল? তো কেস থ্রিটা আরো বেশি ভালো অ্যাপ্রোচ, ওকে, অপটিমাইজ মেথড। আমরা যদি এবার একটু কোড করি দেন আরো বেশি ভালো লাগবে। ফার্স্টে আমি তোদের ফর রেঞ্জ ব্যাপারটা একটু দেখিয়ে দিই প্র্যাকটিক্যালি। তো আমি তাহলে লিখলাম ফর আই ইন রেঞ্জ, আমি দিয়েছিলাম 4 দিয়েছিলাম, ঠিক আছে। এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছিলাম সিম্পলি, তো প্রিন্ট আই, এবং লুপ থেকে যখন বেরিয়ে আসছে আমরা এলস লাগিয়েছিলাম এবং এখানে প্রিন্ট করেছিলাম লুপ এন্ডেড সাকসেসফুলি, লুপ এন্ডেড সাকসেসফুলি, ওকে। দেখ যদি রান করি 0 1 2 3 লুপ এন্ডেড সাকসেসফুলি, বাট এখানে যখনই একটা আমরা ইফ কন্ডিশন লাগিয়ে দেবো, লেটস সে আই ইকুয়ালস টু 3, ঠিক আছে, এবং আমি বলছি এখান থেকে তুমি তখন ব্রেক করে যাও, আদারওয়াইজ প্রিন্ট করো। এবার যদি আমরা রান করি দেখ 0 1 2 প্রিন্ট করেছে, 0 1 2 প্রিন্ট করেছে, তখন কিন্তু আর এলসটা এক্সিকিউট করলো না, কারণ আমরা এখানে ব্রেক ইউজ করে ফেলেছি। বোঝা গেল? তো ফর এলস বুঝলি, এইবারে আমরা প্রাইম নাম্বারটা কি করে ফর এলস এর মধ্যে করতে পারি সেটা দেখাবো, ঠিক আছে। তো এটাকে আমি ডিলিট করে দিই, ওকে। তো ফ্রেশ করে করছি এবার। তাহলে ফার্স্টে আমাদের একটা ভেরিয়েবল লাগবে, আমি এন নিলাম, তো আমি লিখছি ইন্ট ইনপুট এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য নাম্বার। এবার আমাদের কি চলে, লুপ চলবে প্রাইম নাম্বার চেকিং এর জন্য না। ফর আই ইন রেঞ্জ কত দূর যাবে না, 2 থেকে শুরু করবে, আমি রুট এন অব্দি যাবো। রুট এনটাকে কিভাবে লিখবো, মানে স্কোয়ার রুট অফ এন, সেটাকে আমি বললাম এন, তার হচ্ছে কিনা পাওয়ারে কত দেবো 0.5, মানে এটা স্কোয়ার রুট, বোঝালো? এবার যেহেতু পুরো রেজাল্টটা ফ্লোটে আসবে তাই জন্য আমি এটা ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি। আর যেহেতু রেঞ্জ ফাংশন তাহলে এক ঘর কম যায়, আমাকে সেফ থাকার জন্য +1 অ্যাড করে দিলাম। দেখ কোনো কমপ্লেক্সিটি নেই এখানে আর, বোঝা গেছে এইটুকুনি। এইটা পুরোটা মানে হচ্ছে রুট এন এর মতো কাজ করছে, ওকে। এবার এখানে ঢুকলো, আমি লিখলাম ইফ এন, চেকিং তো সেম থাকবে না, মডিউলো আই ইকুয়াল টু 0 যদি হয় তখন আমি শিওর হয়ে গেলাম এটা আর প্রাইম নাম্বার নয়। প্রাইম নাম্বার কি নয়, আমি এখানে কাউন্ট ইজ ইকুয়াল টু 1 করে দিচ্ছিলাম না, আমার কোনো এখানে এক্সট্রা ভেরিয়েবল দরকারই নেই, আমি সিম্পল এখানে প্রিন্ট করে দেবো কি এটা কম্পোজিট নাম্বার, মানে নট প্রাইম নাম্বার বেসিক্যালি, ঠিক আছে। আমি এখানেই প্রিন্ট করে দিলাম কম্পোজিট নাম্বার এবং সেই সাথে কি করলাম ব্রেক করে দিলাম, আমার লুপটা চালানোর দরকার নেই, ওকে। এবার যদি ইফ এর মধ্যে না ঢোকে তার মানে শিওর প্রাইম নাম্বার, তার মানে লুপটা আমার সাকসেসফুলি এক্সিকিউট করলো, এইখানে আমি এলস ব্যবহার করতে পারি। দেখ দেন এখানে আমি লিখছি প্রিন্ট প্রাইম নাম্বার, ঠিক আছে, প্রিন্ট প্রাইম নাম্বার। বোঝা গেল? দেখ যদি রান করি আমি দিলাম 2, 2 হচ্ছে প্রাইম নাম্বার, আমি দিলাম 97, 97 প্রাইম নাম্বার, আমি দিলাম 197 প্রাইম নাম্বার, দিলাম আমি 16, 16 হচ্ছে কম্পোজিট নাম্বার। এখন যদি n ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে আমাদের ওই আগের মতনই আবার একটু কন্ডিশন লাগিয়ে আসতে হবে কি না, ইফ n ইজ গ্রেটার দ্যান 1 তখনই তুমি লুপের মধ্যে প্রসেস করো। তাহলে আমাকে একটা ইন্ডেন্টেশন মেনটেন করতে হবে একটু, এই ইফের মধ্যে প্রিন্টটাকে দিলাম, ব্রেকটাও ইফের মধ্যে, এলসটা থাকবে কার সাথে, ফরের সাথে, ঠিক আছে। এই প্রিন্টটা তখন এলস এর মধ্যে, ইন্ডেন্টেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, হয়তো হবে না। এবার যদি 1, আচ্ছা এলস তো লিখিনি তাই জন্য কিছু প্রিন্ট করছে না, এই ইফটার জন্য একটা এলস লিখে দিই, প্রিন্ট নেইদার প্রাইম, neither prime nor composite number, ওকে। এবার যদি আমরা রান করি 1, দেখ neither prime nor composite number, বোঝা গেল? তো এই লজিকটা ইউজ করলে মানে মোস্ট অপটিমাইজড মেথড হবে, ঠিক আছে। দেখ এলস এটা কি করে প্রাইম নাম্বার বলছে, কারণ এই যে আমরা রেঞ্জে শুরু করেছি 2 থেকে আর রুটের অবধি যাচ্ছি, কোন নাম্বার দিয়ে যদি আর ডিভিজন না হয় অর্থাৎ আমরা ফ্যাক্টর খুঁজে পাচ্ছি না, তার মানে আমার লুপটা সাকসেসফুলি এক্সিকিউট করলো, যতগুলো কন্ডিশন চেক করা কথা সব করেছে, এবার তখন এই এলসি চলে আসবে, বুঝতে পারলি? আর এটা যদি হয় কখনো যদি ভাগ চলে যায় তখন আমরা সঙ্গে সঙ্গে বুঝে গেলাম এটা প্রাইম নাম্বার নয়, আমি ওখানেই প্রিন্ট করে দিচ্ছি কম্পোজিট নাম্বার, গট ইট? তাহলে আমাদের প্রাইম নাম্বার ডান। নেক্সট 5 নাম্বার হচ্ছে রাইট আ পাইথন প্রোগ্রাম দ্যাট টেক্স আ নাম্বার অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্টস দ্য ফিবোনাসি সিরিজ আপ টু দ্যাট নাম্বার। তো ফিবোনাসি সিরিজ বেশ ইম্পর্টেন্ট, এটাও খুব ভালো। তাহলে চলো করা যাক। না দেখ ফিবোনাচি সিরিজ ইজ আ সিকোয়েন্স অফ নাম্বারস। তাহলে এগুলো কি, আমরা জানি সিরিজ মানেই হচ্ছে কিছু নাম্বার থাকে, ভেরিয়েবল থাকে, এগুলোকে আমরা সিরিজ বলি। where each number is the sum of the two previous numbers, এইটা খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। তাহলে ওই সিরিজটার প্রতিটা নাম্বার সেটা কি না, সাম অফ দ্য টু প্রিভিয়াস নাম্বার, তার আগের দুটো নাম্বারের যোগফল, বোঝা গেছে? তো যেমন আমি যদি তোকে বলি টার্ম বুঝিস, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম এরকম, তো আমি থার্ড টার্ম লিখছি এখানে, থার্ড টার্ম এটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ ফর ফিবোনাসি, দেন এখানে লিখলাম 3, ঠিক আছে। তো এটা মানে কি হবে, তার আগের দুটো টার্মের যোগফল, এখানে দুটো নাম্বার মানে কি টার্ম বলতে পারি আমরা, তার মানে এফ অফ 2 প্লাস এফ অফ 1, এটা
মানে এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এই দুটো টার্মের যোগফলটা হবে থার্ড টার্ম, এরকম ভাবে চলতে থাকে। তাহলে যদি আমি বলি এফ অফ এন, তখন তোরা কি বলবি বলতো? এন মানে যে কোনো টার্ম, অর্থাৎ যে কোনো পজিশন হতে পারে, তার মানে তার আগে দুটো টার্ম আমরা কি করে পাবো? এন মাইনাস ওয়ান করলে তার আগেরটা পাবো, প্লাস যদি আমি এন মাইনাস টু করি তারও আগেরটা পাবো। বোঝা গেল? তো এখানে থ্রি বসিয়ে দেখ, এনের ভ্যালু যদি থ্রি বসাই তাহলে থ্রি মাইনাস ওয়ান আমরা টু পাই, আবার থ্রি মাইনাস টু আমরা ওয়ান পাই। তো এন মানে এটা যে কোনো, আমরা যদি কোনো পজিশনের কথা ভাবি, এন এর ভ্যালু বলছে পাঁচ, অর্থাৎ ফিফথ টার্মটা কি হবে? তো এই যে বললো যে ফিফথ টার্মটা কি হবে, এখান থেকে আমরা কি বলতে পারি না, ফিফথ টার্ম মানে কি হবে বলতো? থার্ড টার্ম প্লাস ফোর্থ টার্ম, এটা যোগফল হওয়ার কথা। তো এখানে ফর্মুলায় বসা, এন মাইনাস ওয়ান মানে এন এর ভ্যালু কত? ফাইভ, ফাইভ মাইনাস ওয়ান হচ্ছে ফোর মানে এইটা, আর এন মাইনাস টু অর্থাৎ ফাইভ মাইনাস টু হচ্ছে থ্রি অর্থাৎ এইটা। আগে পরে লিখেছি, একই ব্যাপার যোগের ক্ষেত্রে। বোঝা গেল? তো এই হলো ব্যাপার। এখন আমরা দেখবো জিনিসটা কোথা থেকে শুরু হবে, কারণ আমরা এই থার্ড টার্ম থেকে ক্যালকুলেশনটা করতে পারি। প্রথম দুটো টার্ম আমার ডিফল্ট টার্ম থাকবে, সেটা হচ্ছে জিরো ওয়ান। ওকে, সো ইট স্টার্টস ফ্রম জিরো ওয়ান, এই দুটো আমাদের ডিফল্ট টার্ম। ঠিক আছে, এখানে যদি আমি লিখে দিই, এই দুটো কি হবে? ডিফল্ট টার্মস, এই দুটো আমাদের দেওয়াই থাকবে। তারপরের গুলো আমরা ক্যালকুলেশন করবো, অর্থাৎ থার্ড টার্ম কি হবে, ফোর্থ টার্ম কি হবে, ফিফথ টার্ম কি হবে, এরকম। বোঝা গেছে? তো জিরো ওয়ান থেকে স্টার্ট হয় স্ট্যান্ডার্ড, কোনো কোনো বইতে ওয়ান থেকে স্টার্ট হয়, মানে এই জিরোটার বদলে কি লেখা থাকে? ওয়ান, ওয়ান কমা ওয়ান, এখানে স্টার্ট হয়। বাট ম্যাক্সিমাম বুকে এই জিরো থেকে হয়, আমি তো জিরো থেকেই করাচ্ছি তোদের। ওকে, তো জিরো ওয়ান। এবার আমাকে তোদের বল এরপরে থার্ড টার্মটা কি হবে? ফার্স্ট টার্ম জিরো, সেকেন্ড টার্ম ওয়ান, থার্ড টার্ম কি হবে? এই দুটো যোগফল, অর্থাৎ জিরো প্লাস ওয়ান কত হয়? ওয়ান হয়ে যাবে। তাহলে আমরা কি থার্ড টার্ম পেয়ে গেলাম। এবার যদি আমরা বলি ফোর্থ টার্ম কত হবে, না ফোর্থ টার্ম মানে তার আগের দুটো, তার আগের দুটো মানে কি? তখন এইটাকে আর এইটাকে ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ কি না? তাহলে ওয়ান প্লাস ওয়ান কত হয়ে যাবে? টু হয়ে যাবে। আমি এটা মুছে দিচ্ছি, তাহলে পরের টার্মটা কি আসবে? টু আসবে। কারেক্ট। এখন ফিফথ টার্মটা কি হবে? ফিফথ টার্ম মানে তার আগের দুটো টার্ম আমাকে দেখতে হবে, তার মানে এইটা দেখতে হবে আর এইটা দেখতে হবে। তাহলে ওয়ান প্লাস টু কত হয়? থ্রি হয়। তাহলে দেখ তারপর একটা কি হয়ে গেল? থ্রি হয়ে গেল। আচ্ছা, এটা আমি মুছে দিলাম। এরপরে যদি আমি বলি সিক্স টার্মটা কি হবে? সিক্স টার্ম মানে আমার হচ্ছে এইটাকে দেখতে হবে আর এটাকে দেখতে হবে, সবসময় তার আগে দুটো দেখবো, এই যে টু প্রিভিয়াস নাম্বার। ওকে, তাহলে তিন আর দুই কত হয়ে যায়? পাঁচ হয়ে যায়। তাহলে পাঁচ হয়ে গেল। কিভাবে কাজ করছে তোরা বুঝতে পারছিস আশা করি। এইভাবে চলতে থাকবে। এরপরটা পেতে গেলে কি হবে? পাঁচ আর তিনে আট হবে, তারপর একটা 13 হবে, তারপর একটা 21, এরকম চলতে থাকবে আপ টু এন টার্ম। তাহলে এই সিরিজটাকে বলা হচ্ছে ফিবোনাচি সিরিজ। বোঝাতে পারলাম কিভাবে কাজ হচ্ছে? তাহলে আমাকে কোডিংটা কিভাবে করতে হবে, না আমার একটা সাম বলে ভেরিয়েবল থাকবে, ফার্স্ট আমি জিরো রেখে আসবো, আর সামের মধ্যে আমরা কি করব? এ প্লাস বি করবো, যেখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। প্রথম মানে ইনিশিয়াল আমাকে এই দুটো কিন্তু ভ্যালু স্টোর করতে হবে এ আর বি এর মধ্যে। তারপরে আমরা এই যে সামটা যেটা পেলাম সেটা প্রিন্ট করে দেবো, কারণ আমাকে এই যে এখানে সামটাই দেখ, এ প্লাস বি করলে জিরো প্লাস ওয়ান পাই, সেই সামটাই তো এখানে প্রিন্ট হয়েছে, এস যেটা, বা আমি লিখতে পারি এস ইউ এম, সামটা এখানে প্রিন্ট হয়েছে। তাহলে আমাকে সিম্পল প্রিন্ট সাম করতে হবে। এর পরের এইটা পাওয়ার জন্য, অর্থাৎ এটাও তো একটা সামই হবে, কিন্তু পাওয়ার জন্য আমাকে ক্যাচ করতে হবে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ক্যাচ করতে হবে। তার মানে ভালো করে দেখ, এই ভ্যালুটা তখন এ কে দিয়ে দিতে হবে, মানে তখন এ হচ্ছে একে পয়েন্টার করবে না, একে দিতে হবে, আর বি তখন কি কোনটা হয়ে যাবে? এটা বি হয়ে যাবে। মানে বেসিক্যালি সোয়াপ করতে হবে, সোয়াপিং। সোয়াপিং কি করে করবো, না দেখ, এই বি এর যে ভ্যালুটা ছিল সেটা কাকে দিলাম? একে দিলাম, তার মানে এ ইজ ইকাল টু বি। আচ্ছা, আর এই বি কাকে পেলো, না সামের যে ভ্যালুটা ছিল, অর্থাৎ বি ইজ ইকাল টু সাম, এটা আমাদের করতে হবে। ব্যাস হয়ে গেল, ফিবোনাচি শেষ। এটা এবার আমাদের লুপে চলবে, একটা লুপ, এখানে একটা ওয়াইল লুপ লাগিয়ে দিবি। কতক্ষণ চলবে, না ইউজার যতগুলো টার্ম চাচ্ছে, আগে আমরা ইউজার থেকে নিয়ে নেবো টোটাল টার্মসটা, সেটা আমরা এন এর মধ্যে সব তুলে নিলাম। ঠিক আছে, ইউজার যদি বলে পাঁচটা টার্ম, তাহলে আমাকে পাঁচটা টার্ম প্রিন্ট করতে হবে। এবার এই দুটো কিন্তু প্রথম দুটো যেহেতু ডিফল্ট টার্ম, সেটা আমাকে বাইরে প্রিন্ট করে আসতে হবে, তারপর বাকি হচ্ছে কিনা এগুলো প্রিন্ট করতে হবে। ওকে, তো মানে যদি ইউজার বলে এন ইজ ইকাল টু ফাইভ, আমি তো বাইরে দুটো প্রিন্ট করে আসছি, আমাকে লুপের মধ্যে আর তিনটে প্রিন্ট করতে হবে, তাহলে টোটাল ফাইভ পেয়ে যাবো। একটা কাউন্টার ভেরিয়েবল তুই লাগাতে পারিস। তো কাউন্ট লেস দ্যান ইকুয়াল টু, এবার যা রেঞ্জ থাকবে তার থেকে দু ঘর কম চলবে, তাহলে এন মাইনাস টু চলবে। কেন এন মাইনাস টু? কারণ বললাম এই যে দুটো টার্ম তো আমি আগে থেকেই বাইরে প্রিন্ট করে আসছি, লুপে তো প্রিন্ট করতে পারবো না, লুপে প্রিন্ট করলে বারবার জিরো ওয়ান প্রিন্ট হবে, তাই না? তো আমার ইউজার যতগুলো টার্ম চাইবে টোটাল, তার থেকে যেহেতু দুটো আমি আগেই প্রিন্ট করে আসছি, তাই জন্য মাইনাস টু। বোঝা গেল? তো এই হলো কোড। এবার যদি আমরা প্র্যাকটিক্যাল দেখি দেন বোঝা যাবে। তাহলে প্রথমে আমাকে টোটাল টার্মস গুলো জানতে হবে, মানে ইউজারের থেকে আমি নেবো। তাহলে আমি লিখলাম ইন্ট ইনপুট, এখানে একটা মেসেজ প্রিন্ট করে দিতে পারি, লেটস সে এন্টার দা টোটাল নাম্বার অফ টার্মস। ঠিক আছে, এরকম একটা মেসেজ প্রিন্ট করে দিলাম, এর মধ্যে তাহলে চলে আসলো। এইবার আমি বললাম এর মধ্যে আর বি এর মধ্যে আমাকে ভ্যালু দিয়ে আসতে হবে। এর মধ্যে ফার্স্টে কত দেবো? জিরো দেবো,
আর বি এর মধ্যে ফার্স্টে কত দেবো, 1 দেবো। এখন এই ভ্যালু দুটো তো আমার সিরিজের প্রথমে অলওয়েজ থাকবে, তাই জন্য আমি বাইরে প্রিন্ট করে দিতে পারি কিনা এ কমা বি। এবার ধর আমি নিউ লাইন চাইছি না, তাই জন্য এই প্যারামিটার লাগিয়ে আমি এখানেই রাখলাম স্পেস, কারণ এর পরের গুলো অ্যাড হবে যখন প্রিন্ট দিয়ে এরপরই অ্যাড হবে, মানে পাশাপাশি। ঠিক আছে, এইবার আমাদের কি চলবে, লুপ চলবে। আচ্ছা, লুপ আমি তাহলে ওয়াইল লুপ লাগাবো জাস্ট এই টার্মগুলো দেখার জন্য। আমি বললাম একটা কাউন্ট বলে ভেরিয়েবল নেবো, কাউন্টটা কতক্ষণ চলবে না লেস দ্যান ইকুয়াল টু ইউজার এন ভ্যালু দিয়েছে তার থেকে 2 ঘর কম, কারণ আমি দুটো ভ্যালু এখানেই প্রিন্ট করে দিয়ে আসছি, তাই না। আচ্ছা, কাউন্টারটা তো আগে ইনিশিয়ালাইজ করতে হবে আমাকে, তাহলে কাউন্ট ইজিক্যাল টু 1 করে দিলাম। ঠিক আছে, মানে 1 2 3 4 5 এরকম ভাবে চলবে। ঠিক আছে, তাহলে এটা ওয়াইল লুপ। লুপের মধ্যে ঢুকলো, ফার্স্টেই ওর কাজ কি না সাম বের করা, তাহলে এস ইজিক্যাল টু এস ফর সাম। আমরা কি লিখবো না এ প্লাস বি, এ আর বি এর মধ্যে 0 আর 1 আছে, সেটাকে সিম্পলি সাম করে দেবে। তাহলে আমি বাইরে একটা এস বলে ভেরিয়েবল লিখে আসলাম যার মধ্যে 0 ইনিশিয়ালাইজ করলাম। ওকে, বুঝতে পারলাম। এবার আমার কাজ কি সিম্পল সামটাকে প্রিন্ট করে দেওয়া, তাহলে এসটাকে আমি প্রিন্ট করে দিলাম, এবং যেহেতু পাশাপাশি চাইছি আমি, তাহলে এন প্যারামিটার লাগিয়ে দিলাম এবং একটা স্পেস দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সামটা প্রিন্ট করলো। সাম প্রিন্ট করার পরে ভ্যালুগুলোকে আমাকে সোয়াপিং করে নিতে হবে, অর্থাৎ এর মধ্যে কার ভ্যালু দিতে হবে, বি এর ভ্যালুটা দিতে হবে, আর বি এর মধ্যে কার ভ্যালুটা দিতে হবে, সামের যে ভ্যালুটা ছিল সেটা দিয়ে দিতে হবে। তাহলে সোয়াপিং হয়ে গেল। আর যেহেতু এখানে কাউন্টারটা আমার চলছে, কাউন্টারটাকে প্রতিবার বাড়াতে হবে, তাহলে কাউন্টটাকে আমরা প্রতিবার 1 ঘর করে বাড়ালাম। সিম্পল লজিক, ওয়াইল লুপ যেমন ভাবে চলে। এটা ওয়াইল লুপের ক্ষেত্রে কি হয়, এটা হলো ইনিশিয়ালাইজেশন, এটা হলো কন্ডিশন চেকিং, আর এটা হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এই তো 3টে পার্ট হয় লুপের। ঠিক আছে, তো এটা বেসিক ব্যাপার। আর এখানে আমাদের মেন লজিকটা লাগালাম। ওকে, তো এবার যদি আমি প্রিন্ট করি, দেখ বলছে এটা টোটাল নাম্বার অফ টার্ম, আমি দিলাম লেটসে 7 দিলাম, 7 দেখ প্রিন্ট করেছে। প্রথম 7টা টার্ম কি কি হবে না 0 1 1 2 3 5 8, 1 2 3 4 5 6 7, টোটাল 7টা টার্মই কিন্তু প্রিন্ট করেছে, অর্থাৎ 8 অবধি ঠিকঠাকই আছে। দেখ 0 প্লাস 1 1, 1 প্লাস 1 2, 1 প্লাস 2 3, 2 প্লাস 3 5, 3 প্লাস 5 8। বোঝা গেল, একদম কাজ করছে ঠিকঠাক। এখন এই কোডটাকে তোরা চাইলে ছোটও করতে পারিস, কি করে পারিস না, তোকে আমি কিছু ট্রিক শিখিয়েছিলাম পাইথনে যেরকম ভাবে লেখানো যায়। যেমন দেখ এ আর বি দুটো ভ্যালু আমরা আলাদা করে ইনিশিয়ালাইজ করেছি, তো এরকম না করে আমরা সিম্পল এরকম লিখতে পারি, লেটস সে a কমা b ইকুয়াল টু 0 কমা 1, এরকম লিখতে পারি। তার মানে ইনিশিয়ালাইজ হয়ে গেল তো। আবার এখানে দেখ a ইকুয়াল টু b, b ইকুয়াল টু s। সোয়াপিং এর জন্য কেন আমি দুটো লাইন লিখবো, আমি তো সিম্পল লজিক জানি, a কমা b ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, b কমা s, এভাবে করলেও হবে। বোঝা গেছে, আমি ওইভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছিলাম তোদের যাতে বুঝতে সুবিধা হয়। মানে কি, ফার্স্টে এর মধ্যে বি এর ভ্যালু গেল, তারপরে বি এর মধ্যে কার ভ্যালু গেল, এস এর ভ্যালুটা গেল। জানিস তো এগুলো আমি অপারেটর কিন্তু পড়িয়েছি। আচ্ছা, এই হলো ব্যাপার। এটা আরেকটা ভাবে করা যায়, যেটা কি হয় না লুপের মধ্যে আমরা সবকটা ভ্যালু প্রিন্ট করতে পারি। মানে এখানে যেমন 0 আর 1টা আমরা বাইরে প্রিন্ট করে আসছিলাম, এই যে কই গেল, এখানটা প্রিন্ট করে আসছিলাম। এবার এটা আমরা বাইরেও করবো না, পুরো সিরিজটাই লুপে প্রিন্ট করবো। ঠিক আছে, এটাও একটা হয়, তো দেখ আমি দেখাচ্ছি। এটা কপি করে এখানে পেস্ট করলাম, কিছুই না। তো আমি এটা এখানে এটা কেটেও দিলাম, বাইরে আর প্রিন্ট করার দরকার নেই আমাদের। ঠিক আছে, দেখ সামটাও আমি আর করবো না, এখানে আরো ছোট করছি কোডটাকে, মানে যতটা ছোট করা যায়। এখন এই কাউন্টের লজিকটা কি হবে, তাহলে সিম্পল যদি 1 থেকে শুরু হয় আমরা এন অব্দি যাবো, কারণ দুটো ভ্যালু তো আর বাইরে আর প্রিন্ট করিনি, তাই না। তো এখানে প্রিন্ট স্টেটমেন্টটা কি করা হয়, দেখ এটাও আমি কেটে দিচ্ছি সামটা। এখানে এর ভ্যালুটা প্রিন্ট করে দেওয়া হয়, মানে ওই যে এ ভেরিয়েবলটা আছে এই পুরো সিরিজটাকে প্রিন্ট করতে পারে। ওকে, আর এখানে যেমন সোয়াপিং আছে, এস এর জায়গায় আমি এখানে এ প্লাস বি লিখে দিলাম, একই তো ব্যাপার। এস ইজিক্যাল টু এ প্লাস বি লিখেছিলাম, সেটা না করে আমি ডাইরেক্ট এ প্লাস বিটা এখানে লিখলাম, সেটা স্টোর হয়ে যাচ্ছে। দেখ এখানে যদি এখন রান করি আমরা, এটা টোটাল নাম্বার অফ টার্মস আমি 7 দিচ্ছি, দেখ সেম জিনিস প্রিন্ট হয়েছে, সেম জিনিস প্রিন্ট হয়েছে। বোঝা গেল, তো এটাও একটা আরো অপটিমাইজড লজিক, এটা ভালো লাগবে। এবার আমরা যদি একদম বেসিকটা দিয়ে যদি ভাবি, তাহলে এরকম হয়তো তোদের কাছে সোজা লাগবে। এটাও ইজি, তোরা বাইরে ডায়াগ্রাম করবি, তাহলে ডায়াগ্রাম করে বলবি বুঝতে পেরেছিস কিনা, তাহলে আমি পরে আবার বুঝিয়ে দেবো। আমাকে কমেন্ট করে বলবি বা গ্রুপে বলবি, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জয়েন করে যাওতে, ওখানে আমি জানাটাকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এটাও ভালো লাগবে। পুরো এটাকে ডায়াগ্রাম করবি, দেখবি এই ভ্যালুটা সব করে কন্ট্রোল করতে পারে। ওকে, তাহলে আমাদের পাইথনের যতগুলো কোশ্চেন ছিল সব কিন্তু শিখে ফেললাম কি কনসেপচুয়াল। এবার আসছে আমাদের এসকিউএল এর পোর্শনটা। ঠিক আছে, তো দেখো বলছে একটা টেবিল দেওয়া আছে, তার স্কিমা দেওয়া আছে এবং এই কোয়ারিজগুলো পারফর্ম করতে হবে। তো এসকিউএল তোরা আশা করি সবাই পারবি, খুব ভালোভাবে শিখেছিস। আমি এটা আর প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, এখানে ডিসকাস করে যাচ্ছি। ওকে, যেমন ফার্স্ট কোয়ারি বলেছে ক্রিয়েট দ্য স্টুডেন্ট টেবিল ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টাইপস। তো দেখো ডেটা টাইপ কী হবে, আমরা টেবিল ক্রিয়েট করতে কি লিখি সিনট্যাক্স, আমরা এসকিউএলকে বলি তোমরা ক্রিয়েট করো টেবিল, ক্রিয়েট টেবিল, এবার টেবিল নেম দিতে হবে। টেবিল নেম হচ্ছে স্টুডেন্ট, রাইট। আমি এখানে একটা দেখে দিচ্ছি, বাকি তোরা সব পারবি। দেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়। এবারে ডেটা টাইপ, অ্যাট্রিবিউটের নাম, সেটা কি স্টুডেন্ট আইডি দেওয়া আছে ফার্স্ট, তাহলে আমাদের এখানে লিখতে হবে
স্টুডেন্ট আইডি, এবারে স্পেস দিয়ে ডেটা টাইপ। তাহলে আইডি একটা ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার, তাহলে এখানে আমরা লিখতে পারি ইন্ট। ওকে, এবং এখানে আমরা তো একটা কনস্ট্যান্ট লাগাবো, তাই না? সেটা হচ্ছে প্রাইমারি কি, দিলে আরও বেশি ভালো। ঠিক আছে, কনস্ট্যান্ট বলেনি বাট আমরা ইউজ করব। কমা দিয়ে সেকেন্ড যে অ্যাট্রিবিউট আছে দ্যাট ইজ নেম। নেমের জন্য ডেটা টাইপ কী হতে পারে? ভ্যারকার। ওকে, ভ্যারকার একটা সাইজ দিয়ে দাও, লেটস সে 30। কমা দিয়ে নেক্সট অ্যাট্রিবিউট ক্লাস। আচ্ছা, ক্লাসটা তো আমরা দুরকমভাবে লিখতে পারি। ধরো ক্লাস আমরা সংখ্যায় লিখছি, ক্লাস 11 বা ক্লাস 12, অথবা আমরা রোমানে লিখছি, রোমান নাম্বার, আমরা XI এরকম লিখলাম, XII। তো এখানে ভ্যারকারও হতে পারে, অথবা আমরা ইন্টিজারও নিতে পারি। ঠিক আছে, আমি ভ্যারকার দিয়েই ধর করাচ্ছি। ভ্যারকার এটা ম্যাক্সিমাম কতই বা হবে, 12-এর ক্ষেত্রে XII, তো আমি ধর 5ই দিলাম। ওকে, ক্লাস হয়ে গেল। তোমরা ইন্টিজারও নিতে পারো, নো প্রবলেম। দেন হচ্ছে সেকশান। দেখো সেকশানের জন্য কী হবে রে? সেকশান ABC, এটাও একটা ক্যারেক্টার হবে। ভ্যারকারের থেকেও বেস্ট হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, এবং একটাই তো লেটার দরকার, তো আমি সাইজ 1 ফিক্সড করে দিলাম। দেন হচ্ছে মার্কস সাধারণত ইন্টিজার হয়, আমরা ডেসিমেলটাকে এন্ট্রি করি না, রাউন্ডেই এন্ট্রি করি। তো মার্কসের জন্য আমরা ইন্টিজার ডেটা টাইপ নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে সিটি তো বোঝাই যাচ্ছে, সেটা কি হবে? সিটি হচ্ছে ভ্যারকার হয়ে যাবে। হ্যাঁ, ভ্যারকার আমি দিয়ে দিলাম 30, একটা সাইজ দিলাম। এখানে আর কমা হয় না, এখানে গিয়ে প্যারেন্থেসিস ক্লোজ এবং সেমিকোলন দিয়ে শেষ। তাহলে আমাদের কোয়ারি 1 কিন্তু ডান। তোরা প্র্যাকটিক্যালি করে নিবি। হ্যাঁ, বি বলেছে ইনসার্ট 5 রেকর্ডস ইনটু দ্য স্টুডেন্ট টেবিল। এবার 5টা রেকর্ড তোমাদেরকে এন্ট্রি করতে হবে। তার জন্য সিনট্যাক্স কি না, স্কুলকে বলতে হবে ইনসার্ট ইনটু টেবিল নেম কি আছে? স্টুডেন্ট আছে। ইনসার্ট ইনটু টেবিল নেম স্টুডেন্ট উইথ ভ্যালুসগুলো কি কি? এবার এখানে দেখ 5টা রেকর্ড আমরা এখানে পরপর দিয়ে যাব, যেগুলো ধর যেমন ফার্স্টে হচ্ছে কি আছে, স্টুডেন্ট আইডি, আমি ধর দিলাম 101। তারপরে যেগুলো ক্যারেক্টার সেগুলো কিন্তু আমাদের কোটেশনে রাখতে হবে, যেমন নেম, ধর নেম দিলাম আমরা পাঁচু দি গ্রেট। ওকে, সো পাঁচু দিলাম। তারপর ক্লাস ধর আমরা দিলাম 12। ঠিক আছে, কমা। তারপর সেকশন ধর দিলাম A সেকশন, কমা। তারপর আছে মার্কস পেয়েছে 90। তারপর আছে সিটি, সে বিলং করছে কলকাতা দিয়ে। ওকে, কলকাতা। এটা হলো একটা রেকর্ড, আমরা ব্র্যাকেট ক্লোজ করব, কমা দেব। আমি একটু উপরে চলে যাই। সেকেন্ড যে রোটা হবে আমরা এখান দিয়েই কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, এখানে 102, দেন এখানে আবার নাম আসবে। ঠিক আছে, এরকমভাবে চলতে থাকবে। এরপরে আবার ব্র্যাকেট 103, এরকমভাবে চলতে থাকবে আপ টু 105 অবধি। এবার পরীক্ষায় যদি অ্যালাউ না করে তখন প্রতিবার আমাদের এই ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুস এইভাবে করতে করতে যেতে হবে। এটা আমি ট্রিক শিখিয়েছিলাম, তো এইভাবে যদি অ্যালাউ করে করবি। ওকে, সি বলেছে ডিসপ্লে দ্য ইনফরমেশনস অফ দ্য স্টুডেন্ট হু বিলংস টু দ্য সিটি কলকাতা। ভেরি ইজি। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে? আমি এখানে অ্যান্সার করে দিচ্ছি, এখানে করতে হবে সিলেক্ট করো। কি বলেছে? ইনফরমেশন অফ স্টুডেন্টস, তাহলে আমি স্টার লিখতে পারি। ফ্রম কোন টেবিল? স্টুডেন্ট টেবিল। ওকে, কন্ডিশন কি? হু বিলংস টু দ্য সিটি, তাহলে হোয়ার কলামের নেম সিটি ইকুয়ালস টু কলকাতা বলেছে। এবার কলকাতাটা কোটেশনে লিখতে হবে কি, তাই তো? ব্যাস, শেষ। লাস্ট কোশ্চেন, ডিসপ্লে দ্য স্টুডেন্টস ইন ডিসেন্ডিং অর্ডার অ্যাকর্ডিং টু দেয়ার মার্কস। ওকে, ডিসেন্ডিং অর্ডারে করতে বলেছে। কোথায় করে দেবো এটার অ্যান্সার আমি এখানে করে দিচ্ছি। এই যে এখানে চলে আয়, তো এখানে অ্যান্সার করে দিচ্ছি। ঠিক আছে, তোরা সব খাতায় লিখে নিবি। তো দেখো সিলেক্ট কি বলেছে? ডিসপ্লে দ্য স্টুডেন্ট ইন ডিসেন্ডিং অর্ডার। আচ্ছা, আমি স্টারই দিয়ে দিচ্ছি, সব রেকর্ডই দেখিয়ে দেবো। ফ্রম স্টুডেন্ট। এবার আমাকে সাজাতে হবে, তো তাই জন্য আমি স্কুলকে বলছি অর্ডার বাই কিসের ওপর স্যার? মার্কসের ওপর। তাহলে অর্ডার বাই মার্কস কিসে বলেছে? ডিসেন্ডিং অর্ডার, তাহলে DESC, এটা মানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। ডিফল্ট সর্টিং অর্ডার হচ্ছে অ্যাসেন্ডিং, ASC। বোঝা গেল? 4টেই দেখিয়ে দিলাম। তো একই টাইপের বাকিগুলো তোরা পারবি। তারপরে একটা কোশ্চেন 7 নম্বর, টেবিল, একটা এমপ্লয়ি টেবিল দিয়েছে যার মধ্যে এমপ্লয়ি আইডি আছে, একই বলছে ক্রিয়েট দ্য এমপ্লয়ি টেবিল।
তো এমপ্লয়ি আইডির জন্য ডেটা টাইপ কী হবে, ইন্ট হবে। প্রাইমারি কি ইউজ করবি, দেখ নেম আছে, নেমের ক্ষেত্রে ভ্যারকার হবে ডেটা টাইপ। ডিপার্টমেন্টের ক্ষেত্রেও ভ্যারকার হবে, কারণ এইচআর ডিপার্টমেন্ট হয়, তারপর ধর ম্যানেজার ডিপার্টমেন্ট, ডেভেলপার, এইসব। স্যালারির ক্ষেত্রেও আমরা ইন্টিজার ধরে নেব ডেটা টাইপ, হ্যাঁ। আর সিটি হচ্ছে ভ্যারকার, বলেই দিলাম, তো তোরা ক্রিয়েট করে নিতে পারবি। তাহলে এ ডান। বি বলছে ইনসার্ট অ্যাটলিস্ট 5 রেকর্ডস, সেমভাবে তোরা রেকর্ড ইনসার্ট করে ফেলবি। সি দেখো কি বলেছে, ডিসপ্লে দ্য এমপ্লয়িজ হু ওয়ার্ক ইন এইচআর ডিপার্টমেন্ট। তাহলে এটাও তো সোজা, কী হবে অ্যান্সার হবে সিলেক্ট স্টার ফ্রম, টেবিলের নাম কি এমপ্লয়ি বলেছিল, তাই তো? টেবিলের নামটা একটু দেখে নিই, হ্যাঁ এমপ্লয়ি বলেছিল। তাহলে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এবার কন্ডিশন হু ওয়ার্ক ইন দ্য এইচআর ডিপার্টমেন্ট, তাহলে হোয়ার ডিপার্টমেন্ট, কলামের নামটা আমরা দেখতে হবে, হ্যাঁ ডিপার্টমেন্টই আছে। তাহলে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়ালস টু এইচআর। তারপরে লাস্ট কোশ্চেন, ডিসপ্লে দ্য অ্যাভারেজ স্যালারি। আচ্ছা, এটা তোর অ্যাগ্রিগেট ফাংশন দিয়ে দিয়েছে, তাহলে কি করে করব আমরা? সিলেক্ট, আমরা জানি অ্যাভারেজ বের করতে গেলে একটা ফাংশন আছে যার নাম হচ্ছে এভিজি, এবং প্যারামিটারে কলামের নাম স্যালারি পাস করে দিতে হবে। যদি স্যালারি থাকে তাহলে স্যালারিই পাস করব, কলামের নাম যা থাকবে তাই। ওকে, ফ্রম এমপ্লয়ি টেবিল। এবারে এটাই কিন্তু কলাম নেম দেখিয়ে দেবে, তো এটাকে আমরা রিনেমও করতে পারি, ঠিক আছে? এখানে ওপরে লিখে দিতে পারি অ্যাজ অ্যাভারেজ স্যালারি, আমরা লিখে দিতে পারি অ্যাভারেজ স্যালারি, দেন ফ্রম এমপ্লয়, ঠিক আছে? এবং লাস্ট টেবিল আজকের মতো, সেটা হচ্ছে একটা প্রোডাক্ট টেবিল দিয়েছে, প্রোডাক্ট আইডি, আগেইন এটা ইন্টিজার হবে ডেটা টাইপ, মানে ইন্ট, এবং প্রাইমারি কি আমরা ইউজ করব, প্রোডাক্ট নেমের জন্য ভ্যারক্যার, ক্যাটাগরির জন্য ভ্যারক্যার, প্রাইসের জন্য ইন্ট, স্টক হচ্ছে নাম্বারে থাকবে, ঠিক আছে? কারণ কোনো প্রোডাক্ট কতগুলো আছে সেটা বোঝাতে নাম্বার হবে, তার মানে ইন্ট আমাদের লিখতে হবে। তো প্রোডাক্ট টেবিল তোমরা ক্রিয়েট করতে পারবে, 5টা রেকর্ডও ইনসার্ট করতে পারবে। সি বলেছে ডিসপ্লে দ্য প্রোডাক্টস হুজ প্রাইস ইজ গ্রেটার দ্যান 1000, তো কন্ডিশন দেওয়াই আছে, সেমভাবে আমাদের লিখতে হবে কি সিলেক্ট, ঠিক আছে? সিলেক্ট স্টার ফ্রম, এবার টেবিলের নাম দিয়েছে প্রোডাক্ট, সো লিখে ফেলো টেবিলের নাম প্রোডাক্ট, ওয়্যার প্রাইস বলেছে না, এই যে প্রাইস, তাহলে ওয়্যার প্রাইস ইজ গ্রেটার দ্যান 1000, শেষ। ডেটটা ডিসপ্লে দ্য টোটাল নাম্বার অফ প্রোডাক্টস ইন ইচ ক্যাটাগরি ইউজিং গ্রুপ বাই, সেরা কোশ্চেন, লাস্টেরটা একদম ধামাকা কোশ্চেন দিয়েছে। তাহলে দেখো, ফার্স্টে আমাকে ক্যাটাগরি অনুযায়ী গ্রুপ বাই করতে হবে, তাহলে আমাকে লিখতে হবে সিলেক্ট, আমি বলেছিলাম যেটাই গ্রুপ বাইয়ের সঙ্গে লিখতে হয় অর্থাৎ ক্যাটাগরি, ওটাই সিলেক্টের পরে লিখতে হয়, তাহলে এখানেও কিন্তু আমাদের ক্যাটাগরি লিখতে হবে, এবং এটাকেই তো কাউন্ট করতে হবে। এই যে বলেছে না টোটাল নাম্বার অফ প্রোডাক্টস, তো টোটাল কাউন্ট করার জন্য আমরা কাউন্ট স্টার ইউজ করি, এটাকে আমরা রিনেম করে দিতে পারি, তাহলে অ্যাজ দিয়ে আমরা রিনেম করে বলতে পারি টোটাল প্রোডাক্টস বলতে পারি, ঠিক আছে? টোটাল প্রোডাক্টস। এবারে তুমি টেবিলের নাম লেখো ফ্রম এমপ্লয়ি না প্রোডাক্ট হবে, সরি আমি দুঃখিত, ফ্রম প্রোডাক্ট। এবারে আমাদের লিখতে হবে সেটা কি, ইন ইচ ক্যাটাগরি, তাহলে এবার তুমি গ্রুপ বাইটা লিখে দাও, তাহলে গ্রুপ বাই কিসের ওপর, ক্যাটাগরির ওপর। ডান স্যার, এখানে আমাদের সেমিকোলন দিয়ে শেষ। তাহলে সিলেক্ট ক্যাটাগরি, ফার্স্টে গ্রুপ বাই কাজ করবে ক্যাটাগরি অনুযায়ী, এবং কাউন্ট স্টার, প্রতিটা ক্যাটাগরিতে কতগুলো প্রোডাক্ট আছে সেটা কাউন্ট করবে, এবং রিনেম করে দেবে কলামটাকে টোটাল প্রোডাক্টস নামে, ফ্রম টেবিল হচ্ছে প্রোডাক্ট টেবিল। বোঝা গেছে? আর কোনো কোশ্চেন নেই। সো উইশ ইউ অল দ্য বেস্ট, যাদের এক্সাম বাকি আছে সবই বলে দিয়েছি, তো তোমরা একদম ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমার কাজ শেষ, তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করবে, ডু সাবস্ক্রাইব, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? লাইক করে দেবে, বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো, অ্যান্ড অবশ্যই কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট তুমি করে দেবে, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।